আসসালামু আলাইকুম এইচএসসি ২৬ ব্যাচ আরেকটা ক্লাসে ভাইয়ার সাথে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। তো আমাদের চেহারা দেখতে দেখতে আপনারা কয়দিন পর বিরক্ত হয়ে যাবেন। কয়দিন পর পরই আপনাদের সাথে ক্লাস, তাই না? আর এই চ্যাপ্টার তো ক্লাস করতে করতেই সেদিন মনে হয় ফার্স্ট লেকচার ছিল, এখন অষ্টম লেকচার চলে আসছে। আর এই চ্যাপ্টারের ভালো ভালো যে ক্লাসগুলো, মজার ক্লাসগুলো অলমোস্ট শেষ হয়ে গেছে। আজকের ক্লাসটা খুবই বোরিং একটা ক্লাস। আমার নিজেরই নিতে বিরক্ত লাগতেছে। সো আপনাদের আসলে কতটুক কি লাগবে আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। এনিওয়েজ আমরা আজকের ক্লাসটা আমরা দেখব। আজকের ক্লাসে টপিকগুলো একটু দেখে নিই। আমরা কি কি টপিক নিয়ে পড়াশোনা করব। আমরা আজকের ক্লাসে বেসিক্যালি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, চুম্বক রিলেটেড যে পদার্থগুলো সেগুলো নিয়ে কিছু কথাবার্তা বলবো। ওকে, ওকে। সো ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এবং আশা করি আপনারা অনেক, অনেক ভালো আছেন। আজকে কি লাস্ট ক্লাস কিনা? না, আজকে লাস্ট ক্লাস না। হুম, হুম। আরো হয়তো ২-৩ টা ক্লাস হবে এই চ্যাপ্টারের উপর। সিকিউ, এমসিকিউ সলভিং, অ্যাডভান্স প্রবলেম সলভিং ওই ক্লাস তো থাকেই। এছাড়াও থিওরি ক্লাস আরেকটা থাকতে পারে। আই এম নট সিউর। একটু দেখতে হবে ভাইয়া। তো আমরা চ্যাপ্টারের বেসিক মেইন প্রবলেম গুলো যেখান থেকে সিকিউ আসবে এরকম সবকিছু অলরেডি শেষ করে ফেলছি। একটা ছোট টপিক জাস্ট বাকি আছে হিস্টেরিসিস, সেটা ইম্পর্টেন্ট। বাদবাকি অনেকগুলো হচ্ছে মুখস্থ নির্ভর টপিক আজকে পড়তে হবে। এবং আপনারা অলরেডি জানেন শুভ ভাইয়া মুখস্থ নির্ভর টপিকগুলো একটু কম পছন্দ করি। তাই আজকে আমি হয়তো একটু অন্যভাবে পড়াবো। সো আমরা আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দেখবো আজকে, তাই তো? আমরা একটু দেখে নিই, মানে প্রথমে আমরা একটু রিভিউ করে নিই যে আমরা কি কি জিনিস দেখবো, পুরো স্লাইডে কি কি আছে। কক্ষপথে ঘূর্ণনের জন্য ইলেকট্রন ঘূর্ণনের জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড, এটা ভালো জিনিস, এটা আমরা দেখবো। এটা রিলেটেড হয়তো দুই একটা প্রবলেমও থাকতে পারে, একটা দুইটা ম্যাথ আছে। আচ্ছা, তারপর আমরা বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল দেখব। বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল বলতে ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরো, অ্যান্টিফেরো, ফেরি, বিভিন্ন টাইপের। ও আচ্ছা, একটা জিনিস ভুলে গেছি আপনাদেরকে বলতে। আগামীকালকে কিন্তু টিএনবি এক্সাম, মনে আছে তো সবার? তো যদিও এটা এইচএসসি 25 ব্যাচের জন্য দ্য নেক্সট বুয়েটিয়ান এক্সাম, কিন্তু আমি চাই আমার এইচএসসি 26 ব্যাচের একটা স্টুডেন্টও যেন টিএনবি এক্সাম আগামীকালকে যেটা হবে সেটা মিস না করে। এবং টিএনবি এক্সামের ফিজিক্স কোশ্চেনটা পুরোটা আমি করছি। দ্যাটস ওয়াই খুব টাফ হবে, হয়তো অনেকগুলোই পারবেন না, বাট লিস্ট পরীক্ষাটা অ্যাটেন্ড করেন। যদি আপনারা অ্যাটেন্ড না করেন শুভ ভাই কিন্তু অনেক কষ্ট পাবো। ঠিক আছে, একটু অ্যাটেন্ড করেন, দেখেন যে 2-4টা অঙ্ক করতে পারেন কিনা, তাহলে করতে পারলে দেখবেন আপনার ভালো লাগবে। ঠিক আছে। কিভাবে দিব এটা রিলেটেড আমাদের শিখবো দিবতে ভিডিও করা আছে কিভাবে দিতে হয়, বাট তাও একটু বলি। আপনার অ্যাপের মধ্যে উপরে ডান কর্নারে একটা জিনিস থাকে না, প্রোগ্রাম পরিবর্তন। প্রোগ্রাম পরিবর্তনে পরিবর্তন করে এইচএসসি 26 এর জায়গায় এইচএসসি 25 সিলেক্ট করেন। এইচএসসি 25 সিলেক্ট করলে ওইটার ভিতরে ঢুকলেই দেখবেন টিএনবি এক্সাম দেওয়ার অপশন প্রথম দিকেই আছে। সো ওইখানে ঢুকলে বাকিটা আপনি পেয়ে যাবেন। আর তাও যদি না পান, ওই যে শিখবো জিতবোতে টিএনবি এক্সাম দেওয়ার সিস্টেম নিয়ে ভিডিও করা আছে, একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। সম্ভবত সন্ধ্যা 7টা 8টা এই ধরনের কোনো একটা সময় শুরু হবে। একটু দেখে নিয়েন, তাহলে মোটামুটি যে ভালো করে বুঝে যাবেন। সো আমরা আমরা হচ্ছে বেশিক্ষণ হবে না, মোস্ট প্রবাবলি হাইয়েস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টার এক্সাম। এমসিকিউ বেস 50টা এমসিকিউ থাকবে। তো একটু প্রিপারেশন নিয়ে দিয়েন। আর এটা তো ওপেন বুক এক্সাম। তো ওপেন বুক এক্সাম যেহেতু আপনি সামনে বই-টই রেখেও দিতে পারেন, সমস্যা নেই। জাস্ট পারলেই হইল অল্প সময়ের মধ্যে। চুম্বক আচরণের উপর ভিত্তি করে পদার্থ সমূহকে 5 ভাগে ভাগ করা যায়। ডায়াচুম্বক, প্যারা, ফেরো, অ্যান্টিফেরো, ফেরি। আমরা দেখবো এগুলা কিরকম। তারপর ফেরো, ফেরি বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল সম্পর্কে কথা বলা হচ্ছে আরকি। কথা বলবো আমরা। একটু দেখে নিচ্ছি শুরুতে কি আছে। অ্যান্টি ফেরো কোনগুলা, ফেরি কোনগুলো, এদের মধ্যে কমন ধর্মগুলার যে কম্পারিজন সেটা আমরা আজকের ক্লাসে দেখব। চুম্বক ডোমেইন কি সেটা দেখব। চুম্বক ডোমেইনের কিছু চিত্র-টিত্র দেখানো হচ্ছে। তারপর হিস্টেরেসিস লেখচিত্র। এখান থেকে মাঝে, মাঝে সিকিউতে ৩ বা ৪ মার্কসের একটা অংশ থাকে। তো এখানে হিস্টেরিসিস লেখচিত্র-টিত্র দেখব। সংকর চুম্বক নিয়ে কিছু কথাবার্তা, স্থায়ী এবং স্থায়ী চুম্বকের কিছু এক্সাম্পল। এগুলা থেকে মেডিকেলে মাঝে, মাঝে এমসিকিউ চলে আসে। বোর্ডে মাঝে, মাঝে ১-২ টা দেয় যে আ এই কম্পিউটারের স্মৃতির ফিতায় কোনটা ব্যবহার করা হয়? তখন এই যে সিরামিক চুম্বক ব্যবহার করা হয়। এই টাইপের এমসিকিউ একটু মুখস্থ নির্ভর পড়াশোনা আপনার থাকবে। অস্থায়ী চুম্বকগুলা কোথায় ব্যবহার করা হয়? হয়তো আপনাকে বলবে যে হচ্ছে কি জানি বলে? মোটর জেনারেটর, এগুলাতে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? যে অস্থায়ী চুম্বকের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এই ধরনের জায়গায়। ঠিক আছে? সো আজকের ক্লাসটা পুরাটাই থিওরি বেশি। তো এই যে আজকের ক্লাস শেষ। থ্যাংক ইউ। ঠিক আছে? ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা কি করবেন বাকিটা আর? ওকে। ওকে। সো আমরা ক্লাস শেষের শুরু, হ্যাঁ? যেখান থেকে জীবন শেষ হয় তো ওইখান থেকে জীবন আবার নতুন করে শুরু হইতে পারে, সমস্যা নেই।
সো আজকে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রনের গতির কারণে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড তৈরি। বিসমিল্লাহ। সো আমরা ইলেকট্রনের গতির কারণে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক মোমেন্ট কিভাবে তৈরি হয় সেই জিনিসগুলো একটু পড়াশোনা করব আজকে। তো চলেন আমরা শুরু করি। সো কোনো একটা পরমাণু আছে, এই পরমাণুতে ইলেকট্রন ঘূর্ণনরত অবস্থায় আছে, ইলেকট্রন ভি বেগে ঘুরতেছে। তো ভি বেগ নিয়ে ইলেকট্রন হচ্ছে ঘুরতেছে কত রেডিয়াসের পথে? আর রেডিয়াসের পথে। ব্যাসার্ধটা হচ্ছে আর। আর ইলেকট্রন যেই বরাবর ঘুরবে তার অপোজিট দিকে কি তৈরি হবে? তার অপোজিট দিকে হচ্ছে আপনার কারেন্ট তৈরি হবে। তো আমাদের প্রথম ব্যাপার যেটা বের করতে হবে, ইলেকট্রনের গতি। একটা পরমাণু নিউক্লিয়াসের চারদিকে যে কক্ষপথ থাকে, ওই কক্ষপথের মধ্যে একটা ইলেকট্রন ঘুরতেছে। এই কক্ষপথটাকে খুবই সুন্দর গোলকীয় একটা কক্ষপথ, গোলকের উপর একটা বৃত্তর মধ্যে দিয়ে হচ্ছে ইলেকট্রনটা ঘুরতেছে। যদিও আমরা জানি বাস্তবে আসলে এত সহজ ভাবে হয় না। এসপিডিএ বিভিন্ন আপনার অরবিটাল থাকে এবং অরবিটাল গুলোর শেপ এক এক রকম। এস যেরকম গোলকের মতো, পি ডাম্বেলের মতো, তারপর ডি এফ ওগুলার স্ট্রাকচার তো আরো জটিল। তো আমরা বাস্তবে একদম বাস্তবে যাই ঘটুক না কেন, হিসাবের সুবিধার্থে একদম সহজ করে চিন্তা করতেছি। আমরা চিন্তা করছি ইলেকট্রন এরকম একটা নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার পথে এভাবে রোটেট করতেছে। ইলেকট্রন যেদিকে গতিশীল তার বিপরীত দিকে কারেন্ট তৈরি হয়েছে। তো এই কারেন্টের ভ্যালুটা আমরা ফার্স্টে বের করব। তো আই ইজ ইকোয়াস টু কত? আই ইজ ইকোয়াস টু, আমরা এই জিনিসটা জানি তাই না, যে ভাইয়া কিউ ডিভাইডেড বাই টি। আই ইজ ইকোয়াস টু কিউ বাই টি। এখন কিউ এর জায়গায় যদি আমি বলি যে ভাইয়া একটা ইলেকট্রনের চার্জ বসাবো, কিউ এর জায়গায় যদি একটা ইলেকট্রনের চার্জ বসাই, তাহলে স্মল টি এর জায়গায় বসাইতে হবে ক্যাপিটাল টি। স্মল টি এর জায়গায় স্মল টি এর জায়গায় বসতে হবে ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি কি? ক্যাপিটাল টি হচ্ছে পর্যায়কাল। কারণ একটা ইলেকট্রন এই বৃত্তাকার পথটার মধ্যে কতক্ষণ জুড়ে থাকে? একটা পূর্ণ পর্যায় সম্পূর্ণ হইতে হইতে একটা ইলেকট্রন থাকে। এখন বলুন ভাই, একটা পূর্ণ পর্যায় সম্পূর্ণ করে আবার তো সেই ওই ইলেকট্রনটাই তো আবার এই পথের মধ্যে বারবার ঘুরতে থাকবে। তাহলে আমি একটা পর্যায়কাল কেন নিলাম? কারণ দেখেন, আপনি যদি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম চিন্তা করেন, তাহলে ওই টাইম ফ্রেমের মধ্যে হয়তো ইলেকট্রনটা অনেকবার এই একটা নির্দিষ্ট পয়েন্টকে পাস করছে। তাহলে আপনি যদি একটা ইলেকট্রন ধরেন, তাহলে আপনি যদি একটা পর্যায়কাল নেন, একটা পর্যায়কাল ধরেন, পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। 2 সেকেন্ড সময়ের মধ্যে ইলেকট্রনটা কি যে কোনো একটা পয়েন্টকে একবারই পাস করবে। এই জন্য আমরা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জায়গায় যদি পর্যায়কাল চুজ করি, ওই পর্যায়কালের মধ্যে প্রত্যেকটা বিন্দু মধ্যে দিয়ে ইলেকট্রনটা একবারই পাস করে বা একটা ইলেকট্রনই পাস করে। এই কারণে চার্জের জায়গায় যদি ইলেকট্রন লিখি, একটা ইলেকট্রনের চার্জ লিখি, তাহলে টি এর জায়গায় হচ্ছে পর্যায়কাল লিখতে হবে। বিকজ পর্যায়কাল সময়টুকুর মধ্যে প্রতিটা বিন্দু ইলেকট্রনটাকে একবার মাত্র পাবে, মানে একটা করে চার্জ পাবে। এখন তাহলে দেখি আমাদের পর্যায়কাল কিভাবে বের করব। উই নো, আমরা জানি ইলেকট্রনের বেগ সেটা আসলে কি, বৃত্তাকার পথে বেগ হচ্ছে টুয়াইস পাই আর ডিভাইডেড বাই টি। পরিধি বাই পর্যায়কাল, এটাই কি বেগ। তাহলে এইখান থেকে আমরা ক্যাপিটাল টি কিভাবে বের করব? টুয়াইস পাই আর ডিভাইডেড বাই ভি। এখান থেকে এটা বের করে ফেলা যায়। আচ্ছা, এবার তাহলে চিন্তা করেন, নাও নাও আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। তো ই বাই টি, টি এর জায়গায় আমরা এই মানটা বসাবো, টুয়াইস পাই আর ডিভাইডেড বাই ভি। তাহলে ই ভি ডিভাইডেড বাই
2πr। এইটা হচ্ছে আমাদের কারেন্টের মান। তো আমরা কারেন্ট পাইলাম কত? অতএব কারেন্ট হচ্ছে ইভি ডিভাইডেড বাই টুয়াইস পাই আর। এই হচ্ছে আমার কারেন্ট। তাহলে ইলেকট্রন ঘূর্ণনের কারণে কতটুকু কারেন্ট তৈরি হয়েছে, ইলেকট্রনটা চারপাশ দিয়ে ঘোরার কারণে আমার এই পরমাণুটার মধ্যে কতটুকু কারেন্ট তৈরি হয়েছে সেই কারেন্টটা আমি বের করলাম, পরিধিতে কতটুকু কারেন্ট তৈরি হয়েছে। এখন কারেন্ট যদি তৈরি হয়, কারেন্টের কারণে কি আমরা জানি বৃত্তাকার পথের পরিধিতে যদি কারেন্ট যায় তাহলে কি মাঝখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওই যে ওয়েস্টারের সূত্র, ডান হাতের বুড়ো আঙ্গুলগুলো যদি আমি কিসের দিকে ধরি, কারেন্টের দিকে ধরি, তাহলে মাঝখানে বুড়ো আঙ্গুল বরাবর কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তার অর্থ এখানে একদম ক্রস বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এবং বৃত্তের পরিধি বরাবর যদি আই পরিমাণ কারেন্ট যায় তাহলে কেন্দ্রে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এটা কি মিউ আই ডিভাইডেড বাই 2r। মিউ আই ডিভাইডেড বাই 2r আমরা এটা পড়ছিলাম, ঠিক আছে। এখন তাহলে দেখেন আই এর ভ্যালুটা যদি আমরা বসাই, আই এর ভ্যালু কি মিউ ইন্টু আই এর ভ্যালু ইভি বাই 2πr, ইভি বাই 2πr। আই এর ভ্যালুটা বসাইলাম ডিভাইডেড বাই 2r। তো আমরা যদি একটু সাজাই লিখি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মিউ ই ডিভাইডেড বাই 4πr স্কোয়ার। এই তো এইভাবে চলে আসে, ঠিক আছে। মিউ ই ভি ডিভাইডেড বাই 4πr স্কোয়ার। তো এইটা একটা ফর্মুলা, ঠিক আছে, এটা খারাপ না, ভালো ফর্মুলা। বাট এই ফর্মুলাটাকে আমরা আরো সুন্দর রূপ দিতে চাই, আমরা এটাকে এভাবে লিখবো। আমাদের আই এর জায়গায় আমরা বসাইলাম ইভি ডিভাইডেড বাই হচ্ছে 2πr, ইভি ডিভাইডেড বাই 2πr, 2 4 হইলো, পাই হইলো, আর স্কোয়ার হইলো। ওকে, সমস্যা নেই। তারপর আমরা যেটা করব এমভি আর আনলাম। এমভি আর যদি আনি তাহলে আমার কি করতে হবে, নিচে হচ্ছে আমার একটু আগে উপরে কি ছিল, ইভি ছিল, তাহলে আমাকে হচ্ছে এম আর আর এটা দ্বারা ভাগ দেওয়া লাগবে, ঠিক আছে। এম আর আর দ্বারা ভাগ দেওয়া লাগবে, ভাগ দিলাম। কেন এটা করলাম সেটা হচ্ছে মিউ ই ডিভাইডেড বাই 4πm আর কিউব চলে আসে, কিউব তো আসার কথা না যদিও, ইন্টু এল। এই এমভি আর এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইটুকুকে আমরা এল বলতে পারি, রৈখিক ভরবেগ। সো রৈখিক ভরবেগ আমরা জানি কত, আমরা জানি এই জিনিসটা, দেখেন মনে পড়ে কিনা, L is equals to NH divided by 2π, মনে পড়ে এটা, L is equals to NH divided by 2π। সো আমরা এখান থেকে তাহলে এই ভ্যালুটা নিয়ে আসি যে আমার মিউ ই, কিছু একটা ঝামেলা হচ্ছে, কই ঝামেলা হচ্ছে এটা খেয়াল করতে পারতেছি না। ও আচ্ছা, বি তো আমার এইটুকুই আসবে, এখানে এইগুলা ক্যালকুলেশন কোনোটাই লাগবে না, বি তো এইটুকুই, আমি ভুল করতেছি, বি অলরেডি বের করে ফেলছি, আমি হুদাই কেন আর এত কষ্ট করতেছি। ও মুছবে না, কেন মুছবে না, ওকে মুছতে হবে। তো এই টপিক গুলো আমার নিজেরই মাথায় অনেকদিন পর পর মাথায় আসছে, পড়াইছিলাম হচ্ছে 1900 সালে, গত বছর পড়াইছি, বাট অত ডিটেলসে পড়ানো হয়নি, শর্ট সিলেবাসে ছিল। তো এখানে এইটুকুই যা বের করে অলরেডি বের করে ফেলছি, এরপরও আমি আরো কাজ করতেছিলাম। এরকম একটা ঘটনা ঘটছিল ক্লাস টেনের প্রি টেস্ট পরীক্ষা বা সেকেন্ড টার্ম এক্সাম, এক্স্যাক্টলি মনে নেই, বা ফার্স্ট টার্ম এক্সাম হবে। তো ম্যাথ এক্সাম চলতেছিল, হায়ার ম্যাথ। একটা অঙ্ক, তখন তো অত ভালো পারতাম না, তখন তো অনেক অঙ্কই না বুঝে মুখস্থ করতাম। তো তখন অনেক অঙ্কই সবকিছু দিছি, তো ইভি ইভি দিছি, মিউ ইভি আছে, 4πr স্কয়ার আছে, এটাই অ্যান্সার। তো আমরা তখন হচ্ছে যে ধরেন অত তো ভালো ম্যাথ বুঝতাম না, জাস্ট হচ্ছে অনেক কিছুই না বুঝে মুখস্থ করতাম। তো একটা অঙ্ক আসছে পরীক্ষার মধ্যে, অঙ্কটা একটু ঘুরাই দিছিল, ক্লাস 10 এর কথা বলতেছি।
তো ঘুরায় দেওয়ার পরে ওই অঙ্ক তো কাছাকাছি যেটা পারতাম, ওই যেটা মুখস্থ করছিলাম হালকা পাতলা, ওই অঙ্কটা হচ্ছে খাতায় লিখলাম। খাতায় লিখে ওই বুঝতেছি যে এইটাতে কিছু একটা চেঞ্জ করলে আমার অঙ্কটা হয়তো মিলে যাবে। কিন্তু কোন জায়গায় যে চেঞ্জ হবে ওইটা আর সালা খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি ওইটা করতেছিলাম লুজ পেজে। তো লুজ পেজটা পাশে রেখে দূর ওইটা একটু পরে সুযোগ পাইলে দেখবো, ওইটা পাশে রেখে তারপর হচ্ছে যে আমি অন্য অঙ্ক টঙ্ক যা পারি ওটা দেওয়ার চেষ্টা করি। আমার পিছে যে ফ্রেন্ড বসছিল তার আবার হচ্ছে যে অঙ্কটা মানে আর কি সে অঙ্কটা পারতেছিল না, কিন্তু তার আবার লেখার মতো কিছু ছিল না। তো সে যখন দেখছে যে আমি লুজ পেজ এভাবে বের করে রাখছি, সে মনে করছে তাকে দেখানোর জন্য লিখছি, তাকে দেখানোর জন্য রাখছি। তো সে ওইটা দেখে দেখে সুন্দর করে করছে। করার পর সে যায় দেখে যে আমি যতটুকু পর্যন্ত করার কথা ওইটুকু করে আরো ৩-৪ লাইন এক্সট্রা করে ফেলছে। তো পরে যেটা করছে ও হচ্ছে ওই ৩-৪ লাইন আর করেনি, যেটুকু প্রমাণ চাইছে ওইটুকু রেখে তারপর হচ্ছে যে সে জমা দিয়েছে। পরে সে করলো কি, পরীক্ষা দিয়ে বের হওয়ার পর বললো যে শুভ কিরে তুই ৩-৪ লাইন এক্সট্রা কেন করলি? আমি বললাম এক্সট্রা করলাম বলতে ওই যে একটা প্রশ্ন আসছিল অত নাম্বার প্রশ্ন, ওইখানে তো বের করতে বলছিল অটুক, তুই তো ওইটুকু বের করে আরো কয়েক লাইন করে ফেলছিস। আমি বললাম আচ্ছা তাই? বলে হ্যাঁ। তা আমি আর দুঃখে চোটে ওরে বলি না যে আমি পরে ওই জিনিসটার মানে আর কি ওই অঙ্কটা মিলে নাই দেখে ওইটা আমি কেটে দিছিলাম। মানে আমি মিলাইছি, পুরোটা মিলে আরো কয়েক লাইন করছি, করে দেখি যে আমার মিলে না। তো পরে আমি যখন বলছি, আচ্ছা মিলে না, তখন ওটা কেটেই দিছি। কিন্তু ওরে আর বলি না, ওরে বলতে আমার খুব লজ্জা লাগতেছিল যে ভাই আমি তো আসলে করে আরো এক্সট্রা করতে যাই হচ্ছে সমস্যা করছি। ঠিক আছে, যাই হোক, এখনো ওই জিনিসটা ঘটলো তাই না, এই যে বি বের করতে হচ্ছে, আমি বি বের করে ফেলছি, আমি এক্সট্রা আরো কিছু বের করছি। এটা কেন হয়? এটা হয় হচ্ছে ভাইয়া তখন মানে যখন হচ্ছে আপনি একটা জিনিস প্র্যাকটিস না করে পরীক্ষা হলে চলে যাবেন। আমিও কিন্তু আজকে একটা এক্সাম দিতেছি, আপনাদের সামনে এক্সাম দিচ্ছি, যে এই জিনিসগুলো আপনাকে শিখাচ্ছি, মানে আপনাদের সামনে ডেমো দিচ্ছি। তো আমি অনেকদিন আগে এগুলা পড়ছিলাম, আমি নিজেও এক্স্যাক্টলি মনে নাই কয় বছর আগে আসলে ডিটেলস এগুলোকে পড়ানো হয়েছিল। তো ওই যে অনেকদিন ধরে পড়ানো হয়নি, তাই আমার মাথায় একটু ঘুরে ফিরে আসতেছে যে এটার পর কি ওইটা দেখানো হয়েছিল নাকি এটা দেখানো হয়েছিল। এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু আপনাদের হয়, আপনারা দেখা গেছে অনেক কিছু পড়েন, অনেক কিছু শিখেন, কিন্তু পরীক্ষা হলে যায় মাথায় মনে পড়ে না, হ্যাঁ জানি কোন সূত্র জানি ছিল, কি জানি ছিল ওইখানে ভাইয়া কিছু একটা দেখাইছিল, আমি তো এটা পারতাম মিলতো, কিন্তু আপনার পরীক্ষা হলে এটা মিলে না, মাথায় আসে না, বাসায় আসার পর আহা এটা তো খাতার মধ্যে ছিল, এইভাবেই তো পড়ছিলামই। বিকজ কেন আপনি পারেন নাই? আপনি যা পারেন, যা শিখছেন, ওইটা আপনি বারবার প্র্যাকটিস করে যান নাই, বারবার খাতায় লিখে যান নাই। তো আপনি যত ভালো স্টুডেন্ট হন না কেন, যতই ক্লাস বুঝে উল্টায় ফেলেন না কেন, আপনি বাসায় বসে এনাফ পরিমাণ প্র্যাকটিস করেন নাই, প্রতিটা টপিক ২-৩ বার হাতে লেখেন নাই, আ কখনো আপনার হচ্ছে যে ওই পরীক্ষা হলে যে আপনি একদম কনফিডেন্স অনেক ভালো, এভারেজ রেজাল্ট করতে পারবেন, বাট অনেক ভালো করতে পারবেন না। সো অনেক ভালো করতে পারার জন্য একটা বড় শর্ত হচ্ছে যা পারি, যেইটুকু পারি সেইটুকু আমি বারবার হচ্ছে প্র্যাকটিস করব। বারবার নিজের খাতায় লিখবো, সূত্রগুলা মনে করব। তাহলে আমার মাথায় থাকবে। যখন আমার মাথায় থাকবে তখন আমি পরীক্ষা হলে কনফিডেন্স পাবো, জিনিসটা আসলে মিলাই দিয়ে আসতে পারবো। সো গল্প তো অনেক বলে ফেললাম। হুম, টিএনবি এক্সাম কবে হবে? আগামী কালকে হবে। ঠিক আছে? তো আমরা তাহলে পুরা জিনিসটা দেখলাম যে একটা ইলেকট্রন যখন বৃত্তাকার পথে যায়, বৃত্তাকার পথে যাওয়ার জন্য কতটুকু কারেন্ট তৈরি হয়, কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, দুইটাই আমরা বের করে ফেলছি। এবার আমরা চুম্বক ভ্রামক কতটুকু তৈরি হয় সেটা বের করব। কক্ষীয় চুম্বক ভ্রামক। অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট। সো অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। সেটা হচ্ছে এরকম। আচ্ছা, অনেকে বলতেছে হচ্ছে যে এইচএসসি 25-এর ওই ইয়াতে অ্যাকাউন্টে যে আমি পাচ্ছি না, কোনো সমস্যা নাই ভাইয়া, ক্লাসটা শেষ করি, শেষ করে ওই যে যে ভিডিওটা দেওয়া ছিল ওই ভিডিওটা আপনাদের এইচএসসি 25 Q5 যে গ্রুপের মধ্যে আরেকবার আপলোড দিয়ে সবাইকে ট্যাগ করে দিতে বলবো, @everyone ট্যাগ করে দিব, তাহলে যারা একটু পর ফেসবুক খুলবেন ক্লাস শেষের পর তারা পেয়ে যাবেন, টেনশন নিয়েন না। ওকে। তো কক্ষীয় চুম্বক ভ্রামক এই জিনিসটা কি? আমরা মনে আছে যে এই জিনিসটা পড়ছিলাম, মিউ চুম্বক ভ্রামক, এটা NIA, মনে আছে এটা পড়ছিলাম। সো এন কি ছিল? এন ছিল হচ্ছে পাক সংখ্যা, এন ছিল হচ্ছে পাক সংখ্যা। সো যদি n ইকুয়ালস টু 1 হয়, n ইকুয়ালস টু 1 হলে
চৌম্বক ভ্রামক মিউ কি হয়? কারেন্ট ইনটু ক্ষেত্রফল। তাহলে এই আইডিয়াটাকে কাজে লাগায় আমরা যদি এখানে করি, আমাদের ইলেকট্রন যখন এই কক্ষপথ বরাবর ঘুরতেছে, তাহলে ওর ঘূর্ণনের কারণে কতটুকু ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়? কি ধরনের? ম্যাগনেটিক অরবিটাল, অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টাম, অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টাম তৈরি হয়। সেটা যদি বের করতে চাই, সেটা হচ্ছে আই ইন্টু এ। এখন আই কত? আই আমরা বের করছিলাম যে ইভি ডিভাইডেড বাই 2 পাই আর, ইভি ডিভাইডেড বাই 2 পাই আর ইন্টু, ইন্টু কি? ইন্টু হচ্ছে এরিয়া, এরিয়া কত? পাই আর স্কয়ার। এখন দেখবো কিছু জিনিস কাটাকাটি চলে যাবে, একটা হচ্ছে পাই, একটা পাই কাটাকাটি গেছে, একটা আর কাটাকাটি গেছে। তাহলে আমাদের এখানে কি পড়ে থাকে একটু দেখি। তাহলে আমাদের এখানে পড়ে থাকে, এটা হচ্ছে মিউ এল, অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট। সো মিউ এল এটা পড়ে থাকতেছে হচ্ছে ই ভি আর ডিভাইডেড বাই হচ্ছে 2, বা আমরা এখানে বলতে পারি ই বাই 2m ইন্টু এম ভি আর। এই এম ভি আর এই জিনিসটাই আসলে কি? কৌণিক ভরবেগ। এমভি হচ্ছে কি? শুধু ভরবেগ। এমভির সাথে আর যদি যুক্ত হয়, এটা হয়ে যায় কৌণিক ভরবেগ। তাহলে এইটাও কিন্তু একটা সূত্র, আমরা অলরেডি একটা সূত্র কিন্তু দাঁড় করায় ফেলছি। যে এইটা দেখতেছেন, এটাও একটা ফর্মুলা। আমরা আর একটু ভালো আকারে ফর্মুলাটা আনতে যাচ্ছি। তাহলে এইটাকে আমরা বলতে পারি ই বাই 2m ইন্টু এল, মিউ এল। সো এইখানে একটা জিনিস মাথায় রাখবো আমরা, এই ব্যাপারটা, এইটাকেই কিন্তু আমরা এল বলে থাকি। এটাকে আমরা কি বলি? কৌণিক ভ্রামক, তাই না? সো এবার আমরা একটু খেয়াল করি যে আমরা যদি এখানে ভেক্টর সাইন ইউজ করতে চাই, ভেক্টর সাইন ইউজ করতে গেলে আমাদেরকে এইভাবে ইউজ করতে হবে, মিউ এল ইজ ইকুয়ালস টু মাইনাস ই বাই 2m ইন্টু এল। কেন? কারণ ইলেকট্রন যেই দিকে ঘুরে, কারেন্ট তার বিপরীত দিকে তৈরি হয়। ইলেকট্রনের কৌণিক ভরবেগটা যেই দিকে, কারেন্ট তার উল্টো দিক দিয়ে কিন্তু হচ্ছে আপনার আসতেছে। সো ইলেকট্রনের দিকের সাথে যেহেতু আমার কারেন্টের দিকটা অপোজিট, ওইটাকে ব্যালেন্স করার জন্য যখন আমরা ভেক্টর সাইন দিই, তখন একটা মাইনাস সাইন আনা লাগে। আরেকভাবে আমরা চিন্তা করতে পারি, চৌম্বক ভ্রামক তো একটা ঘূর্ণনের দিককে নির্দেশ করে, বা কোন দিকে মানে বল প্রয়োগ করা হলে, ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করা হলে সেটা কোন দিকে একটা টর্ক তৈরি করতে পারবে, ওই দিকগুলোকে সে হচ্ছে নির্দেশ করে। সো ইলেকট্রন যেই দিকে ঘুরবে, তার অপোজিট দিকে যেহেতু কারেন্টের এফেক্ট তৈরি হয়, এই কারণে ওই জিনিসটার কারেসপন্ডিং যে ম্যাগনেটিক মোমেন্ট, সেটা হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য ভেক্টরিক্যালি আমার মাইনাস সাইনটা চলে আসে। ঠিক আছে? তাহলে আমরা টোটাল জিনিসটাকে যদি সামারাইজ করি, তাহলে আমরা একটা জিনিসই পাইলাম যে ভাইয়া আমার ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট এইটা আসলে আসে কত? মাইনাস ই বাই 2m ইন্টু এল। এখানে এল হচ্ছে রৈখিক ভর, এখানে এল হচ্ছে কি? এল হচ্ছে কৌণিক ভরবেগ, এল হচ্ছে ইলেকট্রন এর কৌণিক ভরবেগ। ওকে, এবার আমরা এখানে তো ফার্স্ট অফ অল আমরা অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট বা কক্ষীয় চৌম্বক ভ্রামক বের করছি ইলেকট্রনের জন্য। তো ইলেকট্রনের এখানে দুই ধরনের গতি আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটু জিনিস করব, সেটা হচ্ছে এই নিউ এল, এটা যদি শুধু মান নিয়ে কাজ করি, তাহলে আমরা ই বাই 2m ইন্টু এই এল এর জায়গায় আমরা কি লিখতে পারি? এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। কারণ আমরা তো এই জিনিসটা ছোটবেলায় পড়ে আসছি, তাই না? ছোটবেলায় এই জিনিসটা দেখে আসছি যে ভাইয়া এল ইজ ইকুয়ালস টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই, বা আমরা এম ভি আর ইজ ইকুয়ালস টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই, জিনিসটা দেখে আসছি। তাহলে এখানে যদি n ইকুয়ালস টু 1 হয়, n ইকুয়ালস টু 1 হলে আমরা কি পাই? n ইকুয়ালস টু 1 হলে মিউ এল ইজ ইকুয়ালস টু ই এইচ ডিভাইডেড বাই 4 পাই এম। এইটাকেই বলা হয় 1 বোর ম্যাগনেটন। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে 1 বোর ম্যাগনেটন। এটা কি? এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমার চৌম্বক ভ্রামকের একটা একক। তো আমরা তাহলে বের করি 1 বোর ম্যাগনেটন, এটা কতটুকু আমরা বের করব।
তাহলে ই এর চার্জের ভ্যালু কত 1.6 10 টু দি পাওয়ার, এভাবে লিখি 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। এইচ কত, এইচ হচ্ছে 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34। আচ্ছা 4 পাই ইন্টু এম কত 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31। তাহলে এখান থেকে আমার রেজাল্টটা চলে আসবে, দেখি কত আসে। ক্যালকুলেটর নাই? আচ্ছা পাইছি, সমস্যা নেই। সো দেখি আপনারা কেউ বের করতে পারেন কিনা। চলে আসছে 9.27 10 টু দি পাওয়ার মাইনাস 24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। অ্যাম্পিয়ার কেন, ওই যে আই ইন্টু এ, আই ইন্টু এ, আই এর একক অ্যাম্পিয়ার, এরিয়ার একক মিটার স্কোয়ার, ওইখান থেকে আসছে। তাহলে এইটা হচ্ছে 1 বোর ম্যাগনেটন, 1 বোর ম্যাগনেটন মানে এতটুকু। এক বোর ম্যাগনেটন হচ্ছে এত অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার সমান। এটা কিসের একক? এইটা হচ্ছে আমার চুম্বক ভ্রামকের একক। সো এই জিনিসটা বেসিক্যালি চুম্বক ভ্রামকের একক। ওকে, এইটুকু বুঝতে পারছি। সো আমরা তাহলে সোফার কি কি দেখলাম একটু সামারি করি। আমরা ফার্স্টে দেখলাম মিউ, মিউ মানে কি ছিল, এন আই এ, এটা হচ্ছে চুম্বক ভ্রামক ছিল। এন যদি 1 হয়, একটা পাক থাকে বা প্রথম কক্ষপথে একটা পাক বিশিষ্ট তারে কাজ করতেছে, তখন আমরা মিউ ইকুয়ালস টু শুধু আই এ লিখতে পারি। তারপর দেখলাম ইলেকট্রনটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, ইলেকট্রন যেদিকে ঘুরে তার অপোজিট দিকে কারেন্ট তৈরি হয়। কতটুকু কারেন্ট তৈরি হয় সেটা আমরা বের করলাম, ইবি ডিভাইডেড বাই 2 পাই আর, ভি ছিল ইলেকট্রনের রৈখিক বেগ। তারপর আমরা এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড কতটুকু তৈরি হয় সেটা বের করলাম। এরপর আমরা চুম্বক ভ্রামক, অরবিটালে ইলেকট্রন ঘোরার কারণে যেই অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়, অরবিটাল চুম্বক ভ্রামক তৈরি হয় মিউ এল, সেটার মান বের করলাম আই ইন্টু এ। আই এর মান বসাইলাম, এর মান বসাইলাম, কাটাকাটি করে পারলাম ইভিআর বাই 2। এটাকে একটু সাজায় লিখলাম মাইনাস ই বাই 2 এম ইন্টু এল। এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এইখানে আমাদের এইখানে আমাদের একটা কাজ করেন তো ভাইয়া, আপনাদের একটা ফ্রেন্ড আমাদেরকে স্প্যাম করতেছে, সবাই একটু কমেন্টে লেখেন তো গুড, সবাই একটু গুড কমেন্ট করেন তো, তাহলে ওকে আমি আইডেন্টিফাই করে ক্লাস থেকে রিমুভ করে দিব। ওর কারণে আপনাদের কারো কমেন্ট দেখতে পাচ্ছি না ভাইয়া অনেকক্ষণ ধরে। একটু ভাইয়া কমেন্ট করেন তো আমাকে গুড, এই তো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার তাকে ধরতে পারবো, তার নাম হচ্ছে সালমান, সালমান নাম, আমি তাকে রিমুভ করে দিচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই, আমাকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আমি একটু কিছু সময় কমেন্টটা পজ করব। ওকে, থ্যাংক ইউ। সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা মিউ এল বের করছিলাম। মিউ এল বের করার ক্ষেত্রে আমরা এই যে এল অর্থাৎ কৌণিক ভরবেগ, এটাকে আমরা একটা সূত্র জানি, এটা হচ্ছে বোরের সেকেন্ড পোস্টুলেট বা দ্বিতীয় স্বীকার্য ছিল, যে এল ইজ ইকুয়ালস টু বা এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই, সেটা বসাইছিলাম। যদি আমরা প্রথম কক্ষপথে কাজ করি তাহলে আমরা যেই ম্যাগনেটিক মোমেন্ট পাই এটাকে 1 বোর ম্যাগনেটন বলা হয়, এটা চৌম্বক ভ্রামকের একটা একক। এটার মানটা কতটুকু, কত অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার হচ্ছে এসআই একক। আর এটা ধরেন অন্য একটা একক, এটা কি সিজিএস কিনা, না সিজিএস এমন কিছু না, এটা জাস্ট আরেকটা একক, নট নেসেসারলি সিজিএস। সো আমরা এখন আরো কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম। একটা ছিল অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট, আর একটা আছে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, সো স্পিন ম্যাগনেটিক মোমেন্ট কি, আমরা একটু আগে যেরকম দেখলাম, একটু আগে যেরকম দেখলাম যে ভাইয়া মিউ এল ছিল কি অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট, একই রকম ভাবে মিউ এস এটা হচ্ছে আমার স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। এখন বলুন ভাই স্পিন ম্যাগনেটিক মোমেন্ট জিনিসটা কি? স্পিন ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে যখন একটা ইলেকট্রন
একটা ইলেকট্রনকে যদি আপনি চিন্তা করেন যে ভাই এই হচ্ছে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন জিনিসটা কিন্তু অলমোস্ট পৃথিবীর মতো। পৃথিবী দেখেন সূর্যের চারপাশে ঘুরে, তাই না? পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এটা কি ধরনের গতি? বার্ষিক গতি। আবার পৃথিবী কিন্তু নিজের অক্ষের চারপাশেও ঘুরে, যার কারণে কি হয়, নিজের অক্ষের চারপাশে ঘোরার কারণে দিন রাত হয়। আর বার্ষিক গতি যেটা সূর্যের চারপাশে যেটা ঘুরে, ওইটার কারণে কি হয়, গ্রীষ্ম এবং শীতকাল হয়। তাহলে সূর্যের চারপাশে যেটা ঘুরতেছে এটা হচ্ছে অরবিটাল মোশন, এটা হচ্ছে অরবিটাল মোশন। আর নিজের অক্ষকে কেন্দ্র করে যেটা ঘুরে এটা হচ্ছে আহ্নিক গতি বা ডায়ারনাল মোশন। একই রকম ভাবে ইলেকট্রনও কিন্তু পৃথিবীর মতোই কাজ করে। ইলেকট্রন একে তো সে কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, পৃথিবী যেরকম সূর্যের চারপাশে ঘুরে সেও নিউক্লিয়াসের চারপাশে ঘুরে। এটা হচ্ছে তার কক্ষপথ বা কাক্ষীয় গতি। আর হচ্ছে ইলেকট্রন তার নিজের অক্ষকে কেন্দ্র করেও ঘুরতে থাকে পৃথিবীর মতো। এইটার কারণে এটা তার স্পিন গতি বা স্পিন, এটার কারণে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে হচ্ছে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। খেয়াল করে দেখেন, যে কোনো চার্জের গতি মানেই কি কারেন্ট। তাহলে ইলেকট্রনটা নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে। ইলেকট্রনটা যখন নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরবে, এই ঘূর্ণন তো ওয়ান কাইন্ড অফ মোশন, তাহলে এই মোশনও কি এক ধরনের কারেন্ট তথা এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এখানে কতটুক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা হচ্ছে -E/m ইন্টু এস। এখানে এস কি? এস হচ্ছে আপনার স্পিন 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 এটাকে কি বলা হয়, একটু আগে ছিল হচ্ছে মোমেন্টাম, একটু আগে ছিল লিনিয়ার মোমেন্টাম, এটা হচ্ছে স্পিন মোমেন্টাম। এই এস হচ্ছে স্পিন মোমেন্টাম। তো আগের বার দেখেন E/2m ছিল, আগের বার কি ছিল, E/2m ছিল। এবার কিন্তু শুধু E/m আছে। তো এইটার আর অত ডিটেলস প্রুফ নাই এখানে। স্পিনের যে স্পিন যে আমার ইয়াটা কি জানি বলে, এসটা স্পিন, এটাকে আমরা এভাবে বলতে পারি m/h/2 পাই। ওই যে আমরা এল সমান সমান যেরকম বলছিলাম NH/2 পাই, যেটা হচ্ছে অরবিটাল কি বলে ওইটা ছিল হচ্ছে কৌণিক ভরবেগ, এটা হচ্ছে স্পিন ভরবেগ। তো স্পিন ভরবেগ নিয়ে যখন কাজ করি, এম এর যে ভ্যালু এটা হয় হচ্ছে +- ½ ওই যে আমরা যখন কোয়ান্টাম নাম্বার পড়তে গেছি তখন পড়ছিলাম না, স্পিনের এস কোয়ান্টাম নাম্বারটা কি হয়, হাফ হয় বা -½ হয়। যেমন আপনারা ওই যে অনেকগুলো কোয়ান্টাম নাম্বার ছিল, 4টা কোয়ান্টাম নাম্বার ছিল, সর্বশেষ যে কোয়ান্টাম নাম্বারটা থাকে ওইটার ক্ষেত্রে কি হয়, মানটা +½ বা -½ হয়। তো ওই জিনিসটা এখানে বসে, ওই জিনিসটা +-½ যদি বসে তাহলে আলটিমেটলি E/2m আসবে। কিন্তু আমরা পুরো এসটাকে আসলে এই ফরম্যাটে লিখি। এই ফরম্যাটে লেখার কারণে আলটিমেটলি আমরা এটাকে যদি সাজাই লিখতে চাই তাহলে এইভাবে বলতে পারি যে ভাইয়া E/2m -E/2m ইন্টু 2s, এভাবে বলতে পারি। এটা কি, এটা হচ্ছে μs। সো আমরা এই দুইটা যদি বসায় ফেলি তাহলে দেখেন টোটাল ম্যাগনেটিক মোমেন্ট যদি আমরা বের করি তাহলে সেটা কত, μl প্লাস μs। দুজনের মধ্যেই -E/2m আছে ইন্টু l -E/2m ইন্টু 2s। তাহলে -E/2m যদি কমন নিই, l প্লাস 2s, এটা হচ্ছে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে এখানে কি কি জিনিস আমরা পাইলাম, একটা হচ্ছে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। স্পিন ম্যাগনেটিক মোমেন্ট আগের মতোই, আগে কি ছিল, E/2m ইন্টু এল ছিল, এখন E/2m এর জায়গায় শুধু এম আসলো, এস আসলো। এখন টুটা কেন আসলো না, টুটা আসলো না বিকজ হচ্ছে এখানে এসটা হচ্ছে আমার স্পিন মোমেন্টাম, ইলেকট্রনের নিজের অক্ষকে কেন্দ্র করে ঘোরার কারণে তার যে মোমেন্টাম তৈরি হয় সেটা, ওই মোমেন্টামের ভ্যালু পাওয়া গেছে এরকম mh/2 পাই। ওইখানে nh/2 পাই ছিল, এখানে mh/2 পাই। এই এমটা বেসিক্যালি ওই যে ফোর্থ কোয়ান্টাম নাম্বারটা নির্দেশ করে, যেটা ইলেকট্রনের জন্য কি ওটা স্পিন কোয়ান্টাম নাম্বারটা +½ বা -½ হয়। তো আমরা আপাতত ওই ভ্যালুটা বসাবো না, এস কে এস আকারেই রাখবো। আগেরটার সাথে ম্যাচ করে E/2m ফর্মেটে আনার জন্য এখানে নিচে 2 উপরে 2 এনে 2s করা লাগছে। টোটাল ম্যাগনেটিক মোমেন্ট যেটা একটা ভেক্টর রাশি, দুইটার ভেক্টর লব্ধি হবে। ভেক্টর লব্ধি করলে প্রতিটার মান বসাইলাম, -E/2m কমন নিলে l প্লাস 2s। এইটা হচ্ছে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে? তো এই হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের কারণে কি কি তৈরি হয় সেই রিলেটেড টোটাল পড়াশোনা। আমরা এই পড়াশোনাটুকু শেষ করলাম। সো এইখানে বেসিক্যালি অত বুঝার তেমন কিছু নাই, এখানে হচ্ছে একটু মুখস্থ করার অংশ বেশি। আমরা যা যা পড়লাম তার উপর বেস করে ছোট্ট 2-একটা অঙ্ক করব।
বা এখানে এই জিনিসপাতিগুলাই বলা হচ্ছে দেখেন যে ইলেকট্রন যখন হচ্ছে ঘুরে, এই যে ইলেকট্রন হচ্ছে এইভাবে ঘুরতেছে, ইলেকট্রন ঘোরার কারণে ভিতরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ভিতরের দিকে ওটা দেখানো হচ্ছে স্প্রিং। ইলেকট্রন নিজের অক্ষের চারপাশে ঘুরে, নিজের অক্ষের চারপাশে ঘোরার কারণে তার একটা কারেন্ট তথা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেটাও দেখানো হচ্ছে। তো এখানে বাদ বাকি যে আমরা যা যা বলছিলাম ওই সবগুলো দেওয়া আছে, মিউ এল কতটুকু, মিউ এস কতটুকু, দেখেন এখানে ই বাই টু এম আছে, এখানে ই বাই শুধু এম আছে। তারপর এখানে এস হচ্ছে শুধু স্পিন বলা হয়েছে, বাট আসলে এটা স্পিন মোমেন্টাম, এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, তারপর এখানে বলা আছে একটি ইলেকট্রনের স্পিন, আমরা এটা পি কত নাম্বার করব আমার ভাইয়া এক্স্যাক্টলি খেয়াল নাই, আমাকে একটু বললেন এটা পি কত হবে? ও আমি তো কমেন্টে অফ করে রাখছি না। সো আমাকে বলছে একটি ইলেকট্রনের স্পিনের ফলে সৃষ্ট চুম্বক ভ্রামক, স্পিনের ফলে সৃষ্ট চুম্বক ভ্রামক মানে টোটাল আপনাকে কি দিয়ে দিছে, টোটাল হচ্ছে মিউ এস দিয়ে দিছে, ইলেকট্রনটির স্পিন কত সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। P25 হবে, ওকে। সো আমরা তাহলে কি দেখে আসছি, দেখেন আমাদের সিস্টেমটা যেটা আমরা শিখে আসছি সেটা হচ্ছে মিউ এস ইজ ইকুয়ালস টু কি, ই বাই এম ইন্টু এস, ই বাই এম ইন্টু এস। এখন আমাদেরকে এই মিউ এসটা বলেছে, মিউ এস কত বলছে, 8.79 10 টু দি পাওয়ার 10। আচ্ছা, ইলেকট্রনের চার্জ কত, 1/6, 1.6 10 টু দি পাওয়ার -19, আর এম কত, 9.1 10 টু দি পাওয়ার -31 ইন্টু এস। তাহলে এখান থেকে ইলেকট্রনের স্পিন কত সেটা বের হয়ে যাবে। তো আমরা একটু ক্যালকুলেট করে দেখি আমাদের কত আসে। তো এইটা অলমোস্ট অলমোস্ট এস এর ভ্যালু 0.4999, দ্যাট মিনস এস হচ্ছে অলমোস্ট 0.5 আসছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এস হচ্ছে 0.5। ওকে, 2m হবে না, এটা 2m হবে, এটা মিউ এস। যদি মিউ এল হইতো তাহলে ই বাই 2m ইন্টু এল হইতো, এটা মিউ এস, দ্যাটস শুধু এম হবে। তাহলে আমরা প্রথমটা করে ফেললাম, P25 ডান। এবার হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন যখন কক্ষপথে ঘূর্ণনশীল হয় তখন এর চুম্বক ভ্রামকের মান কত হয়। তো আমরা কিছু না বললে আমরা ধরবো যে যখন প্রথম কক্ষপথ, আমরা ধরে নিই প্রথম কক্ষপথ, হ্যাঁ, প্রথম কক্ষপথের জন্য আমাকে কি বলছে, চুম্বক ভ্রামকের মান কত। আর আমাকে কক্ষপথে ঘূর্ণনশীল তার মানে আসলে বের করতে বলছে কি, তার মানে বের করতে বলছে মিউ এল কত। তো আমাদের মিউ এল যদি বের করতে চাই, কি ছিল, মিউ এল ছিল ই বাই 2m, আমরা জাস্ট মানটা বের করতেছি ইনটু এল। তাহলে ই বাই 2m ইনটু এল কত, এন এইচ বাই 2 পাই। এখন আমরা যদি বের করি ই এর ভ্যালু কত, 1.6 10 টু দি পাওয়ার -19, 2m 2 ইন্টু 1 এটা ভর 9.1 10 টু দি পাওয়ার -31 এন। তো আমাদের প্রথম কক্ষপথ তার মানে এন কত হবে, 1, এইচ 6.634 10 টু দি পাওয়ার -34 ডিভাইডেড বাই 2 পাই, 2 ইন্টু 3.1416। তাহলে এইখান থেকে আমাদের অ্যান্সার চলে আসবে ধরেন সামথিং অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। সো এইটা কি বের করলাম, এটা হচ্ছে মিউ এল, কক্ষপথে ঘোরার কারণে এটা P26 না, ওকে, ঠিক আছে। সো আমরা এখান থেকে তাহলে একটু বের করব কত আসে, আমাকে একটু ভাই আপনারা চাইলে কমেন্ট করে বলতে পারেন। চলে আসছে 9.28 10 টু দি পাওয়ার -24, এত। এই হচ্ছে আমার অ্যান্সার, ওকে।
সো কারো একটু কম বেশ হইতে পারে 9 পয়েন্ট সামথিং 9.28 এইটুকু বললেই মোটামুটি হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলতেছি, আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো পড়তেছি এটা সব বইতে নাই, বা এই টপিক আসলে ম্যাক্সিমাম সময় স্যাররা এগুলো স্কিপ করে যায়। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট টপিক না আসলে। আমাদের ইম্পর্টেন্ট টপিক যা ছিল আজকে জাস্ট একটা টপিকই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিস্টেরিসিস। বাদ বাকি কোনো টপিকই আজকে খুব একটা ইম্পর্টেন্ট না। কোশ্চেন খুব একটা আসেও না। এই যে ভাইয়াও বললাম, ভাইয়া 4-5 বছর পরে এগুলো পড়াচ্ছে, আমি নিজেও ভুলে গেছি এগুলো অনেকটুকু। তাও ভাই স্মৃতি থেকে হাতড়ায় হাতড়ায় আমি হচ্ছে যে খুঁজে বের করে আপনাদেরকে করাচ্ছি। তাও এই জিনিসপাতিগুলো আপনি জেনে গেলে ভালো হবে, যেটা সেটা হচ্ছে এমসিকিউ তো যদি কখনো আসে বা কখনো যদি কোনো কিছু চলে আসে সেটাও আপনি ইনশাল্লাহ পেরে যাবেন। ওকে, ডান। এবার বলছে এত ব্যাসার্ধের কক্ষে একটি ইলেকট্রন প্রতি সেকেন্ডে এত সংখ্যক আবর্তন করছে, চৌম্বক ভ্রামক কত? আচ্ছা, সো চৌম্বক ভ্রামক কত আমরা যদি চিন্তা করি, এখানে যেহেতু কক্ষপথে ঘুরতেছে তার মানে কক্ষপথে ঘূর্ণনের সাথে রিলেটেড যে ভ্রামক এটা বের করতে বলছে। তো মিউ এল আমাকে বের করতে বলছে। আমরা এটা কি জানি? আই ইন্টু এ। তো আই আমরা কি জানি? আই হচ্ছে ই ডিভাইডেড বাই টি ইন্টু এ কত? পাই আর স্কোয়ার। সো এত ব্যাসার্ধের পথে একটি ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 10⁻19। দেখেন বলছে প্রতি সেকেন্ডে 1000 সংখ্যক আবর্তন করে, তাহলে পর্যায়কাল কি হবে? 1 সেকেন্ডে যদি এতটা আবর্তন করে তাহলে 1/1010 সেকেন্ড। তাহলে এতটা আবর্তন করে 1 সেকেন্ডে, তাহলে একটা আবর্তন করে 1/এত সেকেন্ডে। এই জিনিসটাই কি হবে? তাহলে পর্যায়কাল হবে। আমি পর্যায়কালের জায়গায় টি এর জায়গায় করতে পারি 1/1010 ইন্টু পাই ইন্টু আর কত বলছে? 0.05 10⁻⁹। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা চলে আসবে, আমরা দেখি কত আসে। সো 1.6 10⁻⁹ to pi into point. ওকে, অ্যান্সার চলে আসছে 1.2692 10⁻⁻36 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আমার সাথে মিলছে আপনাদের? ওকে, অনেকেরই মিলে গেছে। জিহাদুল, সেজুতি, আর কয়েকজনের অ্যান্সার দেখতে পাচ্ছি। ওকে, ডান। এটা কত ছিল? এটা P27 ছিল। সো এরপর আমরা পরের যে টপিকে যাব, পরের টপিকে যাওয়ার আগে আমরা হ্যাঁ, পরের টপিকে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা ব্রেক নিব।
আসসালামু আলাইকুম বাচ্চা লোক। আবার আপনাদেরকে ক্লাসে ওয়েলকাম করতেছি। আ ওকে। সো I am back. ওয়েলকাম ব্যাক। ওকে। তো লাস্ট কবে শুভ ভাইয়ের ক্লাসে আ ব্রেক পাইছিলেন? মনে পড়ে কারো? আমার তো মনে পড়তেছে না যে লাস্ট কবে আপনাদের ক্লাসে ব্রেক দিছিলাম। আজকে আসলে সত্য কথা খুব বেশি টায়ার্ড লাগতেছে। আমার দাঁড়ায় থাকতে একটু কষ্ট হচ্ছিল। তাই আমি আসলে বসার উদ্দেশ্যেই মূলত ব্রেকটা দিছিলাম। এই ফাঁকে আপনাদেরও নিশ্চয়ই অনেক প্রেশার গেছে। প্রেশারের মধ্যে যাচ্ছেন। আপনারাও একটু রেস্ট নিয়ে নিলেন। ওকে, ওকে। ঠিক আছে। এই যে মেক্সিমামই বলছে যে মনে পড়ে না লাস্ট কবে এরকম আমার ক্লাসে ব্রেক ছিল। ওকে, ভালো। হুম। তো চলেন আমরা একটু পড়াশোনাতে আবার ফেরত যাই। এখন যেই টপিক গুলা পড়বো এটাতে আমার কষ্ট খুবই কম। বিকজ আমি এখন হচ্ছে রিডিং পড়বো এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিভাবে পড়ানো হবে সেটার একটা ধারণা আমি দিয়ে দিব। তো এখন আমি কিছুক্ষণের জন্য একটা বায়োলজি মেন্টর হয়ে যাব। বায়োলজি মেন্টর টিচিং ফিজিক্স, হাউ ইট লুকস। চৌম্বক আচরণের ভিত্তি করে পদার্থকে ৫ টা ভাগে ভাগ করা যায়। ডায়া, প্যারা, ফেরো, অ্যান্টিফেরো, ফেরি। ৫ টা ধরন। সো চলেন আমরা ১ম টা দেখি। ফেরোচুম্বক পদার্থ হচ্ছে সেই ম্যাটেরিয়াল গুলো যাদেরকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে, মাথায় রাখবেন, চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে তাদেরকে ফেরোচুম্বক পদার্থ বলে এবং এইটার এক্সাম্পল হচ্ছে ইস্পাত, লোহা, নিকেল, কোবাল্ট। লোহা কত? ২৬, নিকেল ২৭, কোবাল্ট ২৮। ওই যে পর্যায় সারণীর ২৬ নাম্বার, ২৭ নাম্বার, ২৮ নাম্বার মৌল, এই ৩ টা হচ্ছে পরপর থাকে, হ্যাঁ? এই ৩ টা মিলে হচ্ছে ফেরোচুম্বক ম্যাটেরিয়াল গুলো তৈরি হয় এবং এদেরকে ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে নরমালি এরা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে না। বা যখন এদেরকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয় তখন ম্যাগনেটিক ফিল্ডটা যেই দিকে সেই দিকে তাদের স্ট্রং একটা নতুন করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। অর্থাৎ ব্যাপারটা অলমোস্ট এরকম যে ভাইয়া আপনি কই গেল? আপনি এখানে একটা বস্তু নিলেন, ঠিক আছে? এই বস্তুটা একটা ফেরোচুম্বক ম্যাটেরিয়াল, ধরেন আয়রনের একটা টুকরা নিলেন। তো এইটার মধ্যে তো শুরুতে কোনো ম্যাগনেটিক ফিল্ড ছিল না। এটার মধ্যে শুরুতে কোনো ম্যাগনেটিক ফিল্ড ছিল না। তো আপনি বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড এপ্লাই করলেন। বাইরে থেকে আপনি একটা ম্যাগনেটিক ফিল্ড এপ্লাই করলেন। এটার অ্যাপ্লিকেশনের পর এইটার ভিতরেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে। ধরলাম এটা বি প্রাইম। তো বাইরের ম্যাগনেটিক ফিল্ড এপ্লাই করার ফলে যেসব বস্তুর মধ্যে আগে ম্যাগনেটিক ফিল্ড ছিল না কিন্তু পরবর্তীতে ধরেন এটা ছিল ইনিশিয়াল অবস্থা। ইনিশিয়াল অবস্থায় বি প্রাইম ইকুয়ালস টু 0, কিন্তু পরবর্তীতে একটা ভালো পরিমাণ বি প্রাইম তৈরি হবে। কোন দিকে তৈরি হবে? যেদিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছেন ওই দিকেই তৈরি হবে। না, হচ্ছে না। আমি আসলে মেডিকেল মেন্টরদের মতো হইতে পারতেছি না। অভ্যাস চেঞ্জ করতে হবে। শুভ, চেঞ্জ ইয়োরসেলফ। সো যাই হোক এইভাবে আর কি তৈরি হয়, হ্যাঁ? যে ২৬, ২৭, ২৮ চুম্বকানকারী ক্ষেত্রের দিকে, এটা মাথায় রাখতে হবে। এবার আসেন প্যারাচুম্বক পদার্থ, যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে সামান্য, একটু আগে ছিল কি অনেক বেশি, এবার হচ্ছে সামান্য ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে প্যারাচুম্বক পদার্থ বলা হয়। অর্থাৎ একটু আগেরটার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে আই গেস ভালো বোঝা যাবে। ওকে, তো জাস্ট পার্থক্য আসবে কোথায়? এখানে আয়রনের জায়গায় অন্য কিছু বসাই দিব, তাইলেই হয়ে যাবে। এখানে কি আছে? সোডিয়াম। আয়রনের জায়গায় সোডিয়াম বসাই দিলেই হয়ে যাবে। তো আগে তুলনায় এখানে আরেকটা পার্থক্য আসবে। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড খুব অল্প তৈরি হবে, খুব হালকা একটু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সো প্রথমে কোনো ম্যাগনেটিক ফিল্ড ছিল না, একটা চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলে চুম্বক ক্ষেত্রের দিকে হালকা একটু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইলো। এই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা প্যারাচুম্বক পদার্থ বলে থাকি। এক্সাম্পল হচ্ছে যে এক্সাম্পল গুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে এমসিকিউ আসবে। সো এটার ক্ষেত্রেও সেম, এগুলা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এগুলা খুব বেশি আসে, ঠিক আছে?
একজন বলছে ভাই এভাবে অপমান করতে না। আমি অপমান কোথায় করলাম? আমি মেডিকেল ভাইরা কত সুন্দর করে বুঝায় আপনাদেরকে। একদম ডিপ কনসেপ্ট থেকে একদম ইলেকট্রন প্রোটনের ভিতরে ঢুকে যায় সেটা দেখানোর চেষ্টা করতেছি। এটা তো স্পেশাল। ডায়াচুম্বক যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে। কতটুকু? সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে ডায়াচুম্বক পদার্থ বলা হয়। তাহলে এখানে ঘটনাটা কিরকম? এখানে ঘটনাটা হচ্ছে এরকম, আগে শুরুতে কোনো ম্যাগনেটিক ফিল্ড ছিল না, বি প্রাইম ইকুয়ালস টু 0। এখন আমি একটা চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলাম, ফলে যেটা হইল আমার এই তো হচ্ছে চুম্বক পদার্থটা, চুম্বক পদার্থ ডায়াচুম্বক পদার্থ, তাহলে সেটা যেই দিকে ম্যাগনেটিক ফিল্ড তার বিপরীত দিকে হালকা একটু ম্যাগনেটিক ফিল্ড লাভ করবে। এটার এক্সাম্পল কি? এটা হচ্ছে তামা। তামা মানে কি? কপার। কপার হচ্ছে এটার একটা এক্সাম্পল। সো এই এক্সাম্পল গুলা কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন আমি একটু যদি মেডিকেলের ভাষায় বলি তাহলে এখানে কি কি আছে? বিসমাথ, দস্তা, তামা, সোনা, পানি, অ্যালকোহল, নিষ্ক্রিয় গ্যাস। তাহলে একটা ছন্দ বানান লাগবে। কি ছন্দ বানান যায় কিনা? বিদ, তা, সোপা, ক্যানিগা, এদিকে কি হয় বলেন তো? এই তিনটা দিয়ে বিধ তা, এটার জায়গায় বলে বিধাতা। সোপা, সোপা তো হয় না। সোপা, পাশো, হইল না। অ্যানি, অ্যানি না হয় বুঝলাম কোন একটা মেয়ের নাম হয়ে গেল। সোপা দিয়ে কি করবো? মানে এই সবগুলোকে মিলে একটা ছন্দ হইলে খুব পারফেক্ট হইতো। এনিওয়েজ আমাদের হয়ে গেল। এরপর আসি অ্যান্টি ফেরো চৌম্বক পদার্থ। এটা আরেক টাইপের ম্যাটেরিয়াল। এটা উফ, এতক্ষণ ধরে এই কমেন্টটা কোথায় ছিল? পিঙ্ক কালার ইউজ করেন ভাইয়া, অস্থির। সাদিকুর সেই সেই ছিল কমেন্টটা। সো অ্যান্টিফেরো চৌম্বক পদার্থগুলো আসলে কিরকম? এরা হচ্ছে এরকম যে ওদের মধ্যে কিছু আহ, ওদের মধ্যে অ্যান্টিফেরো চৌম্বক পদার্থ যদি অনেকগুলো পরমাণু সমষ্টি চিন্তা করেন, এই যে গোল্লা, হ্যাঁ, এখানে যেটা হবে শুধুই গোলাপির খেলা। সো একটা পরমাণুতে যদি এইদিকে আপনার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, অপরটাতে উল্টো দিকে তৈরি হবে। এটাতে যেই দিকে তৈরি হবে এটাতে উল্টো দিকে তৈরি হবে, এটাতে যেদিকে তার উল্টো দিকে তৈরি হবে, যেদিকে তার উল্টো দিকে। ফলে ওভারঅল পুরো সিস্টেমটা মিলে আপনার ম্যাগনেটিক ফিল্ডটা হয় 0। ওভারঅল পুরো সিস্টেমটা মিলে নর্মাল অবস্থায় ম্যাগনেটিক ফিল্ড, ওভারঅল ম্যাগনেটিক ফিল্ডটা হয় কত? 0। তো এই ধরনের এক্সাম্পল কি? ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন কিছু কঠিন কথাবার্তা লেখা আছে। সেটা হচ্ছে অ্যান্টিফেরো চুম্বকত্বের উদ্ভব হয় যখন পার্শ্ববর্তী পরমাণু সমূহের স্পিন ভ্রামক গুলো, তো এই দিকের ম্যাগনেটিক মোমেন্ট এই দিকের ম্যাগনেটিক গুলো সমান্তরাল ভাবে সজ্জিত হয়, প্যারালালি সবগুলো আছে। এবং যখন বিনিময় ইন্টিগ্রাল ঋণাত্মক হয়, বিনিময় ইন্টিগ্রাল ঋণাত্মক মানে হচ্ছে একটাতে যে দিকে হয় আরেকটাতে উল্টো দিকে হয়, ফলে একটা একটার সাথে টোটাল লব্ধি করলে আলটিমেট রেজাল্টটা 0 আসতেছে। সো এরা হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে পার্শ্ববর্তী চুম্বক ক্ষেত্রের ভ্রামকগুলো একে অপরকে ক্রিয়া নাকচ করে দেয়, ফলে পদার্থটি কোনো চুম্বকত্ব প্রদর্শন করে না। বাহ্যিক চুম্বকত্ব প্রয়োগ করা হয় যদি তখন ক্ষেত্রের দিক বরাবর সামান্য চুম্বকত্ব লাভ করে। এই জিনিসটাকেই যদি আমি একটু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে আসি, এই জিনিসটারই আমি যদি একটু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে আসি, যখন এখানে কি অ্যাপ্লাই করব? ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব। এই যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি, যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব তখন এখানে কি হবে? হালকা কিছু পরিমাণ, ভুল হয়ে গেছে, সবুজ কালার, গোলাপি দেওয়া উচিত ছিল। হালকা কিছু পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তখন এইখানে তৈরি হয়, ঠিক আছে? এই অল্প একটু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সো এই ধরনের ম্যাটেরিয়াল গুলোকে বলা হয় অ্যান্টি ফেরো চুম্বক পদার্থ। সো এইখানে এইটার এইখানে এক্সাম্পল হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। প্রশ্ন আসবে কি ম্যাঙ্গানিজ অক্সাইড কোন ধরনের চুম্বক পদার্থ? অ্যান্সার হচ্ছে অ্যান্টি ফেরো চুম্বক পদার্থ। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এইটার যে চুম্বক ভ্রামকটা বা চুম্বকত্ব এটা বাড়তে থাকে।
একটি ক্রান্তি তাপমাত্রায় চুম্বকত্ব সর্বাধিক হয়, এটাকে নীল তাপমাত্রা বলা হয়। এটাকে নীল তাপমাত্রা বলা হয়। এই তাপমাত্রার থেকে যে আরো তাপমাত্রা বাড়ে তাহলে আস্তে, আস্তে চুম্বকত্ব হ্রাস পেতে থাকে। তো নীল টেম্পারেচারে যে হচ্ছে একদম হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক আ মোমেন্ট আমরা হচ্ছে এই ধরনের অ্যান্টিফেরোচুম্বক পদার্থতে পেয়ে থাকি। সো নীল তাপমাত্রা কোন বস্তুতে দেখা যায়? এটা একটা প্রশ্ন হইতে পারে। এবং নীল তাপমাত্রার পরে আস্তে, আস্তে কি হয়? চুম্বকত্ব হ্রাস পেতে থাকে। এই বিষয়টা আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখবেন। সো অ্যান্টিফেরোর পরের ম্যাটেরিয়ালটাই হচ্ছে ফেরিচুম্বক পদার্থ। ফেরিচুম্বক পদার্থ যেটা হয়, যার এক্সাম্পল দেওয়া আছে ফেরাইট। ফেরাইট Fe3O4, হ্যাঁ? সো এখন এখানে কি হয়? এখানে হচ্ছে আগেরটার মতো হুবহু সেম জিনিস, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে মানে আগেরটাকে চাইলে আমি এভাবেও প্রকাশ করতে হতো, লেখার তো জায়গা নেই। ধরেন ম্যাটেরিয়াল গুলো এভাবে থাকে। মানে পাশাপাশি পরমাণুগুলাতে একটা চুম্বক ভ্রামক যেদিকে অপরটার উল্টো দিকে, একটা যেদিকে অপরটার উল্টো, এই সবগুলা মিলে রেজাল্টেন্ট 0 হয়। এখন দেখি এই ফেরি চুম্বক পদার্থের মধ্যে কি হয়। ফেরি চুম্বক পদার্থের মধ্যে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে এরকম, পিঙ্ক কালার করি তো। তো এই যে ফেরি চুম্বক পদার্থের মধ্যে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে এরকম আর কি। সো এখানেও পার্শ্ববর্তী পরমাণুগুলো একটার এফেক্ট আরেকটা দ্বারা নষ্ট হয়, কিন্তু পুরাপুরি না। কারণ এখানে দেখা যায় একটা পরমাণুতে যেই দিক বরাবর ম্যাগনেটিক মোমেন্ট, এই যে ম্যাগনেটিক মোমেন্টটা আমরা দেখাচ্ছি, ম্যাগনেটিক মোমেন্টের উৎপত্তি কোথা থেকে? প্রত্যেকটা পরমাণুর মধ্যে কি ইলেকট্রন ঘুরতেছে? ইলেকট্রন ঘোরার কারণে দুই ধরনের ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়। একটু আগে আমরা শিখে আসছিলাম, ওই যে একটু আগে আমরা ব্রেকে যাওয়ার আগে এই জিনিসগুলো দেখছিলাম, মনে পড়ে কিনা? ওই গেল, এই যে ইলেকট্রনের গতির কারণে ম্যাগনেটিক ফিল্ড আমরা তখন দেখে আসছিলাম না, যে এই একটা হচ্ছে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়, আর এটা হচ্ছে আমাদের এই যে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টের মান বের করছিলাম, স্পিন ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়, দুইটা মিলে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়। এই ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হওয়া মানে কি? পরমাণুর ভিতরে ইলেকট্রনের গতির কারণে একটা চুম্বক ভ্রামক তৈরি হয়েছে। তাহলে এই যে আমার চৌম্বক পদার্থ, এগুলো তো আর একটা পরমাণু না, অনেকগুলো পরমাণু নিয়ে একটা চৌম্বক পদার্থ তৈরি হয়, বা অনেকগুলো অণু নিয়ে তৈরি হয়। তো ফেরাইটের একটা অণু নিয়ে যখন গবেষণা করা হয়েছে, তখন দেখা গেছে এর একটা অণুর মধ্যে যদি এই দিক বরাবর চুম্বক ভ্রামক তৈরি হয়, পাশের অণুটাতে তার উল্টো দিকে চুম্বক ভ্রামক তৈরি হয়। এবং যদি অ্যান্টিফেরো হইতো, অ্যান্টিফেরোতে দুইটা সমান সমান হয়, এখানে যে দিক ওইখানে তার পাশের পরমাণুতে উল্টো দিক, এখানে যতটুক তার ঠিক অতটুকু তার পরমাণুতে উল্টো দিকে আছে, সবগুলা মিলে লব্ধিটা 0 হয়ে যেত। এখানে পার্থক্য হচ্ছে একটাতে যেদিকে আরেকটাতে তার উল্টো দিকে, বাট পুরোপুরি সমান না, একটু ছোট হয়, ফলে সবগুলা মিলে একটা লব্ধি চুম্বক ক্ষেত্র রয়ে যায়। এখানে ওইটাই বলছে, প্রতিসম সাজানোর পার্শ্ববর্তী পরমাণুসমূহের স্পিন ভ্রামকগুলোর মান অসমান, যার ফলে একটা লব্ধি চুম্বকক্ষেত্রের উদ্ভব ঘটে। এটার এক্সাম্পল হচ্ছে ফেরাইট। সো চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই না করলেও এদের মধ্যে হালকা চুম্বকত্ব দেখা যায়। এটা কিন্তু নর্মাল আয়রনের তুলনায়ও অনেক অনেক বেশি চুম্বকত্ব ধর্ম প্রকাশ করে। সো চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা ছাড়াই নর্মাল অবস্থায় নিজেই চুম্বকের মতো কাজ করে এরকম একমাত্র পদার্থ হচ্ছে ফেরি চুম্বক পদার্থ। এটার সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে ফেরাইট Fe3O4। তো এখন এগুলা রিলেটেড কিছু এমসিকিউ রিলেটেড কথা দেওয়া আছে, এমসিকিউ স্পেশাল। তো আরেকটু ভালো চেষ্টা করি। পুরা ধরেন আপনি মেডিকেল অ্যাডমিশন টেস্টে চলে গেছেন, চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় কম, বেশি, বিকর্ষিত, শেষ। এটা কঠিন এবং স্ফটিক আকার, কঠিন তরল বায়বীয় হয়, কঠিন তরল বায়বীয়। ওকে। ধারকত্ব আছে, ধারকত্ব ধর্ম নেই, ধারকত্ব ধর্ম নেই। এদের নির্দিষ্ট কুড়ি বিন্দু আছে। কুড়ি বিন্দু কি জানেন আপনারা? কুড়ি বিন্দু হচ্ছে যখন হচ্ছে আহ আমার তো ডায়া প্যারা ফেরো,
ফেরোচুম্বক পদার্থগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাওয়ার পর তার চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। এরপরে যত তাপমাত্রা বাড়াবেন ওরা ম্যাগনেটিক যে ধর্ম, ওই ধর্মটাই তার মধ্যে থাকবে না। একটু আগে দেখছেন নীল তাপমাত্রা। নীল তাপমাত্রা কোথায় দেখছেন? অ্যান্টিফেরোতে দেখছেন, তাই না? এই যে এখানে এখানে নীল তাপমাত্রা দেখছেন, এটা হচ্ছে যেই তাপমাত্রায় ম্যাগনেটিক ধর্মটা সর্বোচ্চ হয়, ওইটা এক জিনিস ছিল। আর যেটা হচ্ছে আপনি ফেরোচুম্বক পদার্থের মধ্যে লেখা ছিল কিনা এখানে জানি না। না, ফেরোর মধ্যে মনে হয় লেখা ছিল না। লেখা ছিল কি? না, লেখা ছিল না। আচ্ছা, সমস্যা নেই। ভাইয়া তো বলেই দিলাম মুখে। তো ফেরো চুম্বক পদার্থর ক্ষেত্রে একটা স্পেশাল টেম্পারেচার আছে যেটাকে আমরা 20 তাপমাত্রা বলে থাকি। 20 তাপমাত্রার বৈশিষ্ট্য হচ্ছে এই তাপমাত্রায় গেলে মানে তাপমাত্রা যত বাড়তে থাকে আস্তে আস্তে ম্যাগনেটিক প্রপার্টি ফেরোম্যাগনেটের ক্ষেত্রে কমতে থাকে। কমতে কমতে একটা টেম্পারেচার আছে, ওই তাপমাত্রার পর ম্যাগনেটিক প্রপার্টি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তখন ওইটা আর ম্যাগনেটিক কোনো ধর্মই প্রদর্শন করে না। ওই টেম্পারেচারটাকে 20 তাপমাত্রা বা 20 বিন্দু বলা হয়। সো ফেরো চুম্বক পদার্থের ক্ষেত্রে এটা রয়েছে, এখানে নাই, এখানেও নাই। চুম্বক গ্রাহিতা, চুম্বক গ্রাহিতা প্রবণতা খুব বেশি। এখানে হচ্ছে কম, এখানে হচ্ছে ঋণাত্মক। বাট এখানে ধনাত্মক কম, মানে 0 থেকে 1 এর মধ্যে, আর এখানে হচ্ছে নেগেটিভ দিকে, আর এটা হচ্ছে খুব বেশি। হিস্টেরিসিস ধর্ম রয়েছে, ধর্ম নেই, ধর্ম নেই। আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, মানে এদের চৌম্বক প্রবেশ্যতা, এর ভিতর দিয়ে ম্যাগনেটিক ফোর্স লাইন বা চৌম্বক বল রেখাগুলো কত ভালোভাবে যেতে পারবে, ওইটাই হচ্ছে মিউ এর মান। ওই মিউটা 1 এর থেকে বেশি, অনেক বেশি, এখানে 1 এর থেকে একটু বেশি, এখানে 1 এর থেকে কম। সো এই লাস্টে 3টা জিনিস আমরা নেক্সট ক্লাসে এক্সপ্লেইন করব, বা আজকের ক্লাসে হয়তো আমরা কিছু জিনিস দেখে ফেলতে পারবো, সমস্যা নেই। তো এই জিনিসপাতিগুলো গেল। এবার আসি চুম্বক ডোমেইন। চুম্বক ডোমেইন কিন্তু স্পেসিফিক্যালি ফেরোচুম্বক পদার্থে ঘটে থাকে। যারা ফেরোচুম্বক পদার্থ আছে যেমন আয়রন, কোবাল্ট, নিকেল, এই ধরনের ম্যাটেরিয়াল যারা, এই ম্যাটেরিয়াল গুলোতে কিছু ছোট ছোট অঞ্চল থাকে। ছোট ছোট অঞ্চলগুলা তারা নিজেরা এক একটা চুম্বকের মতো কাজ করে। তো একটা লোহার টুকরা, লোহার টুকরার ভিতরে এরকম হাজার হাজার ছোট ছোট অঞ্চল আছে, যে অঞ্চলগুলোকে আপনি খালি চোখে দেখতে পারবেন না, বাট ওই অঞ্চলগুলা নিজেরা এক একটা ছোট চুম্বকের মতো হিসেবে কাজ করে। এরকম অসংখ্য ছোট চুম্বক অঞ্চল মিলে টোটাল একটা ফেরোচুম্বক পদার্থ লাইক আয়রন, কোবাল্ট, নিকেল এগুলো তৈরি হয়। তো ওই ছোট ছোট অঞ্চলগুলোকে আমরা বলি চুম্বক ডোমেইন। তো ওই ডোমেইন সংক্রান্ত কথাবার্তা বলা হচ্ছে যে ফেরোচুম্বক পদার্থে কতটুকু সাইজের, এত মিটার কিউব থেকে শুরু করে, এত মিটার কিউব থেকে শুরু করে এত মিটার কিউব আয়তনের মধ্যে এত থেকে এত সংখ্যক পরমাণু সংবলিত অসংখ্য চুম্বক এলাকা থাকে, যার মধ্যে চুম্বক দ্বিমেরুগুলো একই দিকে সঞ্চিত থাকে। একই দিকে। ও, পিঙ্ক কালার ইউজ করতে হবে? না থাক, অনেকক্ষণ পিঙ্ক কালার ইউজ করছি। হ্যাঁ, এখন আস্তে আস্তে ফিজিক্সের দিকে ঢুকতেছি, সো এখন আমাদের আবার ভালো কালারে ব্যাক করতে হবে। পিঙ্ক কালারও ভালো কালার অবশ্যই। সো আমি আজকে ক্লাসে যা যা করছি এটা শোনার পর তো কোনো ডাক্তার আমাকে ধরেন চিকিৎসাই দিবে না। আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, আল্লাহ মাফ করে দিক। আমরা তাহলে যেখানে ছিলাম আর কি, ফেরোচুম্বক পদার্থে এত থেকে এত আয়তনের মধ্যে এত থেকে এতটি পরমাণু সংবলিত অসংখ্য ছোট ছোট চুম্বক এলাকা থাকে। চুম্বক এলাকা থাকে যার মধ্যে চুম্বক দ্বিমেরুগুলো একই দিকে সজ্জিত থাকে, ফলে এরা স্বতন্ত্র চুম্বকের মতো করে আচরণ করে। এই এলাকাগুলোকে চুম্বক ডোমেইন বলে। ঠিক আছে, নেক্সট ক্লাস পিং ভাই আর আপনারা দুষ্টু হয়ে গেছেন অনেক। তো আমরা যেখানে ছিলাম আর কি, কই জানি ছিলাম আমরা? আপনার কমেন্ট দেখে তো আমি বিচলিত হয়ে যাচ্ছি। এগুলো কি আঁকতেছি? সাপ, সাপের বাসা। সো আহ এই কই চলে যায়।
তো দেখেন আমি অনেক কিছু এঁকেছি। মেডিকেলের জন্য মানচিত্র, বাংলাদেশের ম্যাপ হয়ে গেছে মেডিকেলের জন্য। ভাই রে ভাই, আপনারা তো সেই সেই আমার ক্লাসে মনে হয় ইঞ্জিনিয়ারিং এর কোনো পোলাপানি ক্লাস করে না, সব মনে হয় মেডিকেলের স্টুডেন্ট ক্লাস করতেছে। সো আমরা কমেন্ট গুলা যদি পড়া সম্ভব হইতো লাইভ ক্লাসে। সো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে একটা ফেরোচুম্বক পদার্থ যদি আমরা নিই, আহ আমরা যে একটা ফেরোচুম্বক পদার্থ নিই, ফেরোচুম্বক পদার্থের মধ্যে এরকম ছোট ছোট অনেকগুলো অঞ্চল থাকে। প্রতিটা অঞ্চলের সাইজ মানে আয়তনটা 10⁻⁻12 থেকে শুরু হয়ে 10⁻⁸ মিটার কিউব পর্যন্ত হওয়া পসিবল। প্রতিটা অঞ্চলে অলমোস্ট যে 10⁻16 থেকে 10⁻19 অনেকটুকু পরমাণু থাকে। 10⁻16 বোঝেন? 10⁻60 মানে হচ্ছে 100 কোটি কোটি, 100 কোটি কোটি এতটা পরমাণু যদি থাকে তাহলে 10⁻16। আর 10⁻19 কত? 10⁻19 হচ্ছে 1,00,000,000,000,000,000 এটা হচ্ছে 10⁻90। এতটুকু যদি হচ্ছে যে এই যে একজন দুজন বলতেছে আমরা আসি ইঞ্জিনিয়ারিং এ, যারা আছেন ইঞ্জিনিয়ারিং এ তাদের কি প্রি ইঞ্জিনিয়ারিং এ আছেন কিনা আমি জানি না। প্রি ইঞ্জিনিয়ারিং থাকলে ইনশাল্লাহ দেখা হবে, আমাদেরকে জানায়েন যারা প্রি ইঞ্জিনিয়ারিং অলরেডি কানেক্টেড হয়েছেন। তো আমরা তাহলে একটু দেখি যে এইরকম অঞ্চলগুলাতে যেটা হয়, এই অঞ্চলগুলাতে যতগুলো পরমাণু আছে প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন ঘূর্ণনের কারণে যে কারেন্ট তৈরি হয় এবং ওই কারেন্ট থেকে প্লাস ইলেকট্রনের নিজের অক্ষকে কেন্দ্র করে ঘোরার কারণে স্পিনের কারণে দুইটা মিলে ওভারঅল যে ম্যাগনেটিক মোমেন্ট গুলো থাকে, ওই ম্যাগনেটিক মোমেন্ট গুলো সবগুলা সেম ডিরেকশনে হয়। ওইটুকু অঞ্চলের মধ্যে সবগুলা পরমাণু একই দিকে হয়। ফলে যেটা হয় ওই পুরো অঞ্চলটা মিলে, যেহেতু প্রত্যেকটার ম্যাগনেটিক মোমেন্ট একই দিকে, সবগুলো মিলে একটা লব্ধি চুম্বক ক্ষেত্র বা চুম্বক ভ্রামক তৈরি করে। ফলে এইটুকু অঞ্চল একটা স্ট্রং ম্যাগনেটের মতো করে কাজ করে। কিন্তু সমস্যা হচ্ছে এই অঞ্চলটা সাইজ অনেক ছোট, এটাকে খালি চোখে দেখাই পসিবল না। একটা পিঁপড়াকে লক্ষ ভাগ করলে বা কোটি ভাগ করলে যতটুকু হয় তার থেকেও ছোট এই অঞ্চলটা। তো এটা খুবই ছোট, খালি চোখে দেখা যায় না। সো একটা ফেরোচুম্বক পদার্থের মধ্যে এরকম ছোট ছোট অসংখ্য অঞ্চল থাকে, যে এরকম প্রত্যেকটা অঞ্চল এক একটা ছোট ছোট চুম্বকের মতো করে কাজ করে। এই ছোট ছোট অঞ্চলগুলোকে আমরা বলছি ডোমেইন, চুম্বক ডোমেইন। ঠিক আছে? এখন আপনি দেখেন নরমাল অবস্থায় এরা কিভাবে কাজ করবে। নরমাল অবস্থায় এদের লব্ধি চুম্বক ক্ষেত্র শূন্য। কারণ কি? একেকটা অঞ্চলের চুম্বক ক্ষেত্র একেক দিকে, ফলে সবগুলা মিলে লব্ধি চুম্বক ক্ষেত্র হয় 0। সো নরমাল অবস্থায় লব্ধি চুম্বক ক্ষেত্র 0। এখন যদি আমরা এইটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাপ্লাই করি, দেখেন তখন কি হয়। তো নরমাল অবস্থায় আনম্যাগনেটাইজড যখন হচ্ছে চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা হয়নি, চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই না করলে, আর এখানে হচ্ছে চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলে। সো চুম্বক ক্ষেত্র যখন অ্যাপ্লাই করিনি, এক একটা অঞ্চল এক এক দিকে হচ্ছে পোলারাইজড হয়ে আছে, বা এক একটা ডোমেন বা এক একটা অনুচুম্বক অঞ্চল, এরা হচ্ছে এক একটা দিকে এক এক চুম্বক ভ্রামক গুলো সবগুলো মিলে লব্ধি চুম্বক ক্ষেত্র হচ্ছে 0। যখনই আমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে সবগুলো অনুচুম্বক একই দিকে বিন্যস্ত হয়ে একটা তাদের লব্ধি চুম্বক ক্ষেত্র তৈরি হবে। সো এই হচ্ছে আমাদের ডোমেইন কনসেপ্ট। দেখবেন আপনি একটা লোহার টুকরা, স্টিলের টুকরা, এটা নর্মাল অবস্থায় হাতে নিবেন, দেখবেন এর মধ্যে কোনো চুম্বক ধর্ম নাই। বাট এটার কাছাকাছি একটা চুম্বক এনে দিলে সাথে সাথে এটা চুম্বককে আকর্ষণ বিকর্ষণ করতে পারে, আকর্ষণ করতে পারে, অর্থাৎ এর মধ্যে একটা চুম্বক ধর্ম তৈরি হয়ে যায়। তো কেন হয়? কারণ এর ভিতরে ছোট ছোট অনুচুম্বক আছে, ওগুলো এক একটা এক এক দিকে বিন্যস্ত থাকার কারণে লব্ধি চুম্বক ক্ষেত্র নর্মাল অবস্থায় 0 থাকে। আমি এটাকে চুম্বক মনে করতে পারি না, অনুভব করি না। আর যখনই একটা চুম্বকের টুকরা কাছে আনা হয়, ফলে এইটা চুম্বক ক্ষেত্রের প্রভাবে এটার অনুচুম্বক গুলো সবগুলো একই দিকে ধাক্কা খেয়ে একই দিকে বিন্যস্ত হয়। ফলে এটাও তখন একটা শক্তিশালী চুম্বক হয়ে যায়। ফলে এই দুইটার মধ্যে ভালো আকর্ষণ তৈরি হয়। ঠিক আছে? ওকে। সো আমরা চুম্বক ডোমেইনের এই যে ইনিশিয়াল স্টেজ দেখলাম, বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার পর সবগুলো একই দিকে বিন্যস্ত হলো সেটা দেখলাম। তো যারা টেম্পোরারি ম্যাগনেট তারা কি হয়, আমি যদি এই যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর যদি আমরা এই ম্যাগনেটিক ফিল্ডটাকে সরাই নি, বাইরে থেকে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম এটা অ্যাপ্লাই করার পর যদি সরাই নি, সরাই নেওয়ার পর যদি
ওরা আবারও আগের মতো এলোমেলো হয়ে যায় পুরোপুরি, তাহলে এটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। খুব অল্প সময় যতক্ষণ চুম্বক ক্ষেত্র ছিল ততক্ষণই ওর ম্যাগনেটিক ধর্মটা ছিল, এরপর আর কোনো ম্যাগনেটিক ধর্মই থাকে না। কিন্তু যদি এমন হয় যে আমি এটাকে চুম্বক ক্ষেত্র এপ্লাই করার পর সে সুন্দরভাবে বিন্যস্ত হইলো, তারপর চুম্বক ক্ষেত্রটা সরায় ফেলার পরও সে আগের মতো বিন্যস্ত হয়ে আছে, তার অ্যালাইনমেন্ট গুলো নষ্ট হয় নাই, তার মানে কি চুম্বক ক্ষেত্রটা সরায় ফেলার পরও ওর ভিতরে চুম্বকত্ব রয়ে গেছে, তাই ওকে বলা হয় পার্মানেন্ট ম্যাগনেট। ঠিক আছে? ওকে, ওকে, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। একটু ভাইয়াকে কমেন্ট করেন তো। আজকে আমি হয়তো না হয় থিওরিটিক্যাল টপিক বেশি করাচ্ছি, অন্য অনেক দিন তো আপনাদের অনেক ম্যাথ করাইছি। আজকে দেখেন এই থিওরি কি আপনারা বুঝতে পারতেছেন কিনা, একটু কমেন্ট করে জানান ভাইয়াকে। আগস্ট চ্যালেঞ্জের এক্সাম, আচ্ছা, আগস্ট চ্যালেঞ্জের এক্সামে কি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে কিনা? অ্যান্সার হচ্ছে থাকবে। এই চ্যাপ্টার টোটাল মনে হয় ফিজিক্স থেকে 25টার মতো এমসিকিউ হবে। এই চ্যাপ্টার থেকে 12টার কাছাকাছি এমসিকিউ থাকবে। এবং যে প্রথম দিকে অনেকগুলা অঙ্ক টঙ্ক করাইছি মনে আছে কিনা, বায়োট স্যাভার্টের সূত্র দিয়ে অসীম তার, তারপর হচ্ছে বৃত্তাকার তার, কিছু পার্শিয়াল, এই সব কিছু মিলাই ঝিলাই কিছু জিনিস করাইছিলাম। আর আজকের ক্লাসে অনেক ডিপ বুঝে যাবেন এমন কিছু না, আজকের ক্লাসটাই মুখস্থ ক্লাস। আজকের ক্লাসটাই মুখস্থ রাখার জিনিস। তো যে প্রতিদিন শুভ একদম ডিপে বুঝাই দিবে ওইরকম না, আজকে জিনিসটাই মুখস্থ জিনিস। ঠিক আছে? সো আর হচ্ছে যে যেটা অগস্ট চ্যালেঞ্জের ব্যাপারে বলতেছিলাম, অগস্ট চ্যালেঞ্জে ভালো ভালো প্রশ্ন দিছি। যেটা হয়েছে যে টিএনবি এক্সামের কোশ্চেন করতে যায় আসলে মাথাটা বিগড়ায় গেছিল, তো ওইটার কারণে যেটা একটু বেশি কঠিন হয়ে গেছে মানে অগস্ট চ্যালেঞ্জের কোশ্চেন গুলো। তাও আপনারা পরীক্ষা দিয়েন, অন্যান্য সাবজেক্টে পাস করলে আশা করি, অন্য সাবজেক্টে ভালো মার্কস পাইলে ফিজিক্সে মোটামুটি কাভার হয়ে যাবে। ফিজিক্সে জ্যামিতিক আলোক বিজ্ঞানে জিমি ভাই কি প্রশ্ন দিচ্ছে আমি জানি না, বাট চুম্বকত্বের কোশ্চেনটা একটু টাফ হয়েছে। দুই একটা সহজ জিনিসও থাকবে, আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ মজা লাগবে। ঠিক আছে? ওকে, তো চলেন আমরা তাহলে হিস্টেরিসিস লেখচিত্র দেখবো, এটা দেখে আমরা মোটামুটি শেষ করে দিব। হিস্টেরিসিস লেখচিত্রটা আসলে বেসিক্যালি ফেরোচুম্বক পদার্থ যারা আছে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যারা আছে, এদেরকে চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলে মানে আমি একটু বাংলায় এটা না পড়ে আমি নিজের মতো করে বলি যে সিস্টেমটা কি। সিস্টেম হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, টিস্যু গুলো বুঝেছি, টিস্যু, টিস্যু কি, তো আমরা যখন একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিব, এর চারপাশে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, তখন ওই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতরে একটা চুম্বকক্ষেত্র তৈরি হবে। তারপর যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে সরাই নিই, হয়তো কিছু পরিমাণ চুম্বকত্ব রয়ে যাবে। তারপর আমি যদি উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তারপর ওইটা আস্তে আস্তে জিরো হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ডটা। তারপর আবার পজিটিভ দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, আবার নেগেটিভ দিকে নিব, এরকম বারবার বারবার রিপিট করতে থাকলে একটা কার্ভ তৈরি হয়, ওইখানে একটা ঘটনা ঘটে। ওই ঘটনাটার বৃত্তান্তটাই আমরা আসলে এখানে টপিক আকারে দেখব। তাহলে চলেন ফার্স্টে একটু দেখি যে কি হচ্ছে। এই লেখচিত্রটা দেখলে আপনাদের ক্লিয়ার হবে। এখানে একটু বলি যে এখানে কি ঘটতেছে। এই অক্ষ বরাবর আরোপিত চুম্বক ক্ষেত্র ইউজ করা হয়েছে। এই অক্ষ বরাবর কি আছে? আরোপিত চুম্বক ক্ষেত্র। আর এখানে হচ্ছে আবিষ্ট চুম্বক ক্ষেত্র। সো আমি এই দিক বরাবর হচ্ছে বাইরে থেকে কতটুকু চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করতেছি, আর অ্যাপ্লাই করার কারণে ফেরোচুম্বক পদার্থের ভিতর নতুন করে কতটুক চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, ওইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে? তো এটা হচ্ছে নিউ ক্রিয়েশন। ওকে, এবার তাহলে দেখেন ঘটনাটা কি ঘটে। সো প্রথমে আমি এখান থেকে চিন্তা করতেছি, আমি কোনো চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করি নাই, ওয়াই অক্ষ বরাবর কোনো চুম্বক ক্ষেত্র তৈরি হয় নাই, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটার মধ্যে কোনো চুম্বক ক্ষেত্র তৈরি হয় নাই। তো এইবার আমি একটা কাজ করব, খুব সুন্দর কাজ, আপনারা যেন হচ্ছে ডিস্ট্রাক্টেড না হইতে পারেন, তাই আমি একটা গুরুতর ব্যবস্থা নিচ্ছি। 3, 2, 1, এই তো ব্যবস্থা নিয়ে নিলাম। তাহলে আমরা যখন হচ্ছে কোনো চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করি নাই, এদিক বরাবর নো ম্যাগনেটিক ফিল্ড, তো এখানে নতুন করে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়নি। তো আমি আস্তে আস্তে কি করতেছি, এই দেখেন আস্তে আস্তে ম্যাগনেটিক ফিল্ডটা এই যে এই বরাবর, শুরুতে এই বরাবর ছিল,
এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি, এক্স অক্ষ বরাবর যদি অ্যাপ্লাই করি ওয়াই অক্ষ বরাবর একটু তৈরি হচ্ছে, মানে আমি যত হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছি, মানে ব্যাপারটা এরকম এরকম একটা জায়গা চিন্তা করেন, এরকম একটা জায়গা চিন্তা করেন, ফিল কালার ইয়েলো, ওকে। এবং আমি এখানে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি, আজকে ক্লাসে যদি পিঙ্ক ইউজ না করি আপনাদের সাথে অন্যায় করা হয়ে যাবে। তো বি, এই বি কি আরোপিত, আরোপিত চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। এইটার ফলে ভিতরে কতটুকু কি তৈরি হয়েছে, এটা হচ্ছে বি আবিষ্ট চৌম্বক ক্ষেত্র। এখন দেখেন ফার্স্টে আমি অ্যাপ্লাই করার পরিমাণটা যত বাড়াচ্ছি, এদিকে যত বাড়াচ্ছি, যত ডানে যাচ্ছে তত বাড়তেছে, বলে আবিষ্ট কি তত বাড়তেছে, বাড়তে 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 দেখেন একটা সময় এই জিনিসটা বাড়তে 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 স্যাচুরেশনে পৌঁছায় গেছে। সো এইটুকু হচ্ছে বিএস, বিএস মানে হচ্ছে স্যাচুরেশন ম্যাগনেটিক ফিল্ড, সর্বোচ্চ কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতে পারে, যেটা এইটুকু। এরপর আপনি যতই আর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেন না কেন, আর নতুন করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, সর্বোচ্চ এইটুকুই থাকবে। বলবেন ভাইয়া কেন? কারণ যখন আপনি অ্যাপ্লাই করতেছেন, যে একটু আগে চিত্রটা দেখেন তাহলে ভালো বুঝবেন। আমার একটু আগে এই ফেরোচুম্বক পদার্থের মধ্যে চুম্বক ডোমেইনগুলো এক একটা এক এক দিকে বিন্যস্ত ছিল। এখন আপনি বাইরে থেকে চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলে হয়তো প্রথমে সবগুলা একই দিকে বিন্যস্ত হবে না। আপনি যত বেশি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবেন, ওগুলো ধাক্কা দেয় সবগুলা তত একই দিকে আনত হবে। যদি অ্যাপ্লাই করতে করতে এমন হয় যে এখানে যতগুলো অণু ছিল সবগুলা অণুর ম্যাগনেটিক ফিল্ড গুলা একদম পুরোপুরি 100% সেম একই ডিরেকশনে অ্যালাইন হয়ে গেছে, তাহলে এই জায়গার মধ্যে থেকে সর্বোচ্চ যতটুকু ম্যাগনেটিক ফিল্ড পাওয়া সম্ভব তা অলরেডি আপনি পেয়ে গেছেন। এরপর আপনি যতই আর শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেন না কেন, 100% সোজা আছে, এর থেকে বেশি সোজা আপনি আর কি করবেন, পারবেন তো না। তাহলে এখানে যতটুকু ম্যাগনেটিক ফিল্ড থাকা সম্ভব ততটুকু ম্যাগনেটিক ফিল্ড আপনি পেয়ে যাবেন। ওই জিনিসটা এখানে দেখানো হচ্ছে যে আমি অ্যাপ্লাই করতে করতে এক একটা এক এক দিকে ছিল, সবগুলোকে ধাক্কা দিয়ে একই দিকে নিয়ে আসছি, তখন সর্বোচ্চ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে ওটার ভিতরে, সর্বোচ্চ তৈরি হয়েছে। এরপর আমি যতই ম্যাগনেটিক ফিল্ড বাড়াই না কেন, আরোপ করি না কেন, এটা আর বাড়বে না, এটা এখানেই থাকবে, স্যাচুরেশনে পৌঁছে গেছে। এইবার আমরা করলাম কি, আস্তে আস্তে আরোপিত ম্যাগনেটিক ফিল্ডটাকে সরাই নিব, এই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি সরাই নিব। সো যদি সরাই নি, সরাই নেওয়া মানে কি, এখন আমি যাব হচ্ছে অপোজিটে। এখন প্রথমে আমি গেছি কিভাবে, এইভাবে গেছি, এটা হচ্ছে আমার স্টেপ 1, এটা ছিল স্টেপ 1। তারপর এবার আমি ব্যাক আসতেছি, এটা স্টেপ 2, এদিকে আসতেছি। তো যখন আমি আরোপিত যে চৌম্বক ক্ষেত্রটা সরাই নিব, সরাই নিতে 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 যদি জিরো করে ফেলি, দেখেন আমি যাওয়ার সময় যেই পথে গেছিলাম আসার সময় কিন্তু একই পথে আসতেছি না। আর একই পথে যদি আসতাম তাহলে কিন্তু এইটা যখন পুরোপুরি ভাবে আরোপিত চুম্বক ক্ষেত্রটা জিরো করে ফেলবো, তখন আমার নতুন তৈরি হওয়া বা আবিষ্ট চুম্বক ক্ষেত্রটাও জিরো হয়ে যেত। কিন্তু সেটা হয়নি, আসছি কিন্তু একটা ডিফারেন্ট পথে। আসার পরও কি এইটুকু পরিমাণ, আসার পরেও আমার এইটুকু পরিমাণ চুম্বক ক্ষেত্র কিন্তু রয়ে যাচ্ছে, এইটুকু পরিমাণ চুম্বক ক্ষেত্র রয়ে যাচ্ছে। সো কতটুকু পরিমাণ চুম্বক ক্ষেত্র অবশিষ্ট রয়ে যায়, এটাকে বলা হয় বি আর। বি আর হচ্ছে রিমেনেন্স বা বি আর, এটাকে বলে রিমেনেন্স বা হচ্ছে এটাকে কি বলবো, রিমেনেন্সই বলা হয় আসলে, বা রিটেনটিভ পাওয়ার, রিটেনটিভি, রিটেনটিভিটি, ঠিক আছে। সো রিমেনেন্স বা রিটেনটিভিটি, বা এটার মানে হচ্ছে আমি চুম্বক ক্ষেত্রটা সরাই ফেলছি, তারপরে ওর মধ্যে কিছুটা চুম্বক ক্ষেত্র অবশিষ্ট রয়ে গেছে, এটাই হচ্ছে তার ধরে রাখার ক্ষমতা, রিটেনটিভ পাওয়ার। রিটেনশন মানে কি, ধরে রাখা, বজায় রাখা, বজায় রাখার পাওয়ার বা ধরে রাখার পাওয়ার। তো এরপর যদি আমি উল্টো দিকে, আমি যদি চাই যে না আমার কোনো চুম্বক ক্ষেত্র অবশিষ্ট থাকবে না, পুরোপুরি জিরো করতে হবে, তাহলে কি করতে হবে, উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব। সো উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, মানে 3 নাম্বার স্টেপে গেলাম, এটা হচ্ছে আমার 3 নাম্বার স্টেপ। উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে আমি যখন এইটুকু ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, এটাকে বলা হয় বিসি, এটাকে বলে বিসি। বিসি কি, বিসি হচ্ছে কোয়েরসিভ ফোর্স,
কোয়েরসিভ ফোর্স, বাংলা এটাকে নিগ্রহ বল, নিগ্রহ বল, সরি নির্গ্রহ বল বানিয়ে ফেলছি, নিগ্রহ বল বলা হয়, কোয়েরসিভ ফোর্স বা নিগ্রহ বল। তো আপনি অপোজিট দিকে কতটুকু বল প্রয়োগ করে তৈরি হওয়া চুম্বক ক্ষেত্রকে জিরো বানাইতে হয়, অপোজিট দিকের এই বলটাকেই বলা হয় হচ্ছে কোয়েরসিভ ফোর্স। এর থেকেও বেশি বল যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এখানে চুম্বক ক্ষেত্র তো জিরো হইছেই, ভিতরে তৈরি হওয়া চুম্বক ক্ষেত্র এখন উল্টো দিকে তৈরি হইতে থাকবে, মানে নেগেটিভ একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ওয়াই কি নিচের দিকে চলে গেছে। তারপর নেগেটিভ দিকে সে আবার স্যাচুরেশনে পৌঁছাবে, এটা হচ্ছে নেগেটিভ দিকে স্যাচুরেশন, বিএস নেগেটিভ দিকে স্যাচুরেশন। তারপর আমরা যে আবার বাড়াই কিছু একটা রয়ে যাবে, এটা হচ্ছে বিআর রিমেনেন্স। তারপর এই রিমেনেন্সটাকে ভাঙার জন্য সামনে আরেকটু দূরে যেতে হবে, এটাকে কি বলে বিসি কোয়েরসিভ ফোর্স। তারপর আবার সামনে যে এইটুকু হবে, তারপর আবার লুপটা এরকম চলতে থাকবে, আবার লুপটা এরকম চলতে থাকবে। তাহলে এই যে পুরা প্রসেসটা, এই পুরা প্রসেসটা আমরা 1 থেকে 2 থেকে 3-এ গেলাম, 3 থেকে আমরা এখন 4-এ যাব, এই যে 4, এই যে 5, তারপর 6, এই তো 4। আচ্ছা এখানে মাঝখানে এই জায়গাটাকে 5 বলতে পারি, সরি 5 তো দিছি, এই জায়গাটাকে 6 বলতে পারি, আর এই জায়গাটাকে 7 বলতে পারি, এই তো। তাহলে আমরা প্রথমে কি করলাম, এখান থেকে এইখানে গেলাম, স্যাচুরেশনে পৌঁছালাম, উল্টো দিকে আমরা আসা শুরু করলাম, ম্যাগনেটিক ফিল্ডটাকে টোটালি জিরো করে দিল, আমার কিছুটা রয়ে যায়, এটা রিমেনেন্স বি আর। উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম বিসি পরিমাণ, তখন ম্যাগনেটিক ফিল্ডটা জিরো হয়ে গেল, লব্ধি বা নতুন আরো নতুন তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডটা জিরো হইলো, সো এইটুকুকে বলা হয় কোয়েরসিভ ফোর্স বা নিগ্রহ বল। উল্টো দিকে আরো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে একটা সময় উল্টো দিকে স্যাচুরেশনে পৌঁছাই, বা উল্টো দিকে আবিষ্ট চুম্বক ক্ষেত্রটা স্যাচুরেশনে পৌঁছায়, এটা হচ্ছে নেগেটিভ স্যাচুরেশন। এরপর আমরা যে আবার সামনের দিকে আগাই, আমরা আরোপিত চুম্বক ক্ষেত্র জিরো করলেও কিছুটা রয়ে যায়, দ্যাট মিনস রিমেনেন্স। এবার আমরা যদি সামনের দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে এই রিমেনেন্সটা একটা সময় নষ্ট হয়ে যায়, এইটা হচ্ছে সামনের দিকে কোয়েরসিভ ফোর্স। আর একটু সামনের দিকে আগাইলে আমরা আবার আগের জায়গায় পৌঁছে, এইভাবে একটা পুরো চক্র এটা বারবার বারবার রিপিট হইতে থাকে। এবং প্রতিটা চক্রে কতটুকু, প্রতিটা চক্রের যে ক্ষেত্রফল সেটা নির্দেশ করে যে একবার এরকম ফুল সাইকেল চললে একটা ফেরোচুম্বক পদার্থের মধ্যে একক আয়তনে কতটুকু পরিমাণ শক্তি লস হয়। কি বললাম, একটা ফুল সাইকেল চললে কতটুকু এরিয়া পাওয়া যায়, এটার মাঝখানে যেইটুকু এরিয়া আটকা পড়ছে, এই লুপটার মাঝে যতটুকু এরিয়া আটকা পড়ছে সেটা নির্দেশ করে, সেটা কি নির্দেশ করে, সেটা নির্দেশ করে হচ্ছে একবার পুরো চক্রটা সম্পন্ন হইলে তাতে ফেরোচুম্বক পদার্থের একক আয়তনে কতটুকু চুম্বক শক্তি লস হয়, সেই জিনিসটা হচ্ছে রিপ্রেজেন্ট করে। তো এইটুকু মোটামুটি আজকে আমরা পড়লাম, এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা বলেই আমরা শেষ করব, ঠিক আছে। তো আমরা এই লাইনটা একটু লিখে দিই, হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল একক আয়তনে, একক আয়তনে, একক আয়তনে একবার চক্র সম্পূর্ণ হলে কতটুকু শক্তির অপচয় হয় তা নির্দেশ করে। আর হিস্টেরেসিস জিনিসটা কি, হিস্টেরেসিস জিনিসটা হচ্ছে আরোপিত চুম্বক ক্ষেত্র, আরোপিত চুম্বক ক্ষেত্র অপসারণ করলেও, আরোপিত চুম্বক ক্ষেত্র অপসারণ করলেও নিজের মধ্যে চুম্বক ধর্ম ধরে রাখার, নিজের মধ্যে চুম্বক ধর্ম ধরে রাখার, অর্থাৎ বি আর রিমেনেন্স ধরে রাখার প্রবণতাকেই হিস্টেরেসিস বলে।
ঠিক আছে? তাহলে আমরা হিস্টেরেসিস বলতে কি বুঝি? যে আমি তো চুম্বক ক্ষেত্র সরাই ফেলছি। ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমি পুরাপুরি 0 করে দিই, এখানে সামনে যাচ্ছিলাম ম্যাগনেটিক ফিল্ড ছিল। পিছে আসতেছি ম্যাগনেটিক ফিল্ডটা করতে, করতে একেবারে 0 তে নিয়ে আসলাম। তারপরেও কিছুটা রয়ে যাচ্ছে। তাহলে আরোপিত চুম্বক ক্ষেত্র অপসারণ করলেও আমার চুম্বক পদার্থের মধ্যে কিছুটা চুম্বক ধর্ম রয়ে যাচ্ছে। চুম্বক ধর্ম সে রেখে দিচ্ছে। তো আপতিত চুম্বক ক্ষেত্র অপসারণের পরেও বস্তুটা তার নিজের মধ্যে চুম্বক ধর্ম ধরে রাখার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাকেই বা এই ধর্মটাকে আমরা হিস্টেরেসিস বলে থাকি। যার বিআর যত বেশি তার হিস্টেরেসিস ধর্ম তত বেশি। এই এরিয়াটা, লুপের এরিয়াটা এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে হচ্ছে যে একবার চক্রাচলে প্রতি একক আয়তনে কতটুকু শক্তি লস হয়। এটার উপর বেস করে আমরা সামনের দিনগুলোতে হয়তো কঠিন চুম্বক বা হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এই জিনিসপাতিগুলো দেখব। তো আজকের ক্লাসে আমরা অনেক মেডিকেল পড়াশোনা করলাম। তো আশা করি আজকের ক্লাসের পর সবাই কনফিডেন্ট ফিল করতেছেন যে হ্যাঁ, আমরাই মেডিকেল, উই আর মেডিকেল। হ্যাঁ, আপনারা কনফিডেন্ট ফিল হয়ে গেছেন আশা করি। তো এইটার কারণে আপনাদেরকে ধন্যবাদ। ও আপনাদেরকে তো আমি অনেকক্ষণ বোবা বানায় রাখছিলাম, চ্যাট অফ করে রাখছিলাম। তো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রবিন ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালাম।